ওকে, সো আমাদের ক্লাস ভিডিও অন হয়েছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করলাম। আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা HTML দিয়ে শুরু করব। সো আমাদের ক্লাস শুরু করার জন্য আমরা একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করব। আমি আবারও বলি, আপনাদের যদি একেবারে কোনো নলেজও না থাকে আগে থেকে ওয়েব ডিজাইন বা কোডিং সম্পর্কে, নো প্রবলেম, আপনারা শুরু করতে পারবেন। বাট আপনাকে শুরুতে একটু হার্ডওয়ার্ক করতে হবে, একটু স্মার্টলি কাজ করতে হবে। শুরুর দিকে আপনাকে একটু এফোর্টটা বেশি দিতে হবে। হ্যাঁ, আপনি কোনো কিছু না পারেন এটা কোনো প্রবলেমে না, আপনি পারবেন, বাট আপনাকে একটু সময়টা বেশি দিতে হবে শুরুতে। দেখা যাচ্ছে অন্য কেউ হয়তো 2 ঘন্টা সময় দিলে যথেষ্ট, বাট আপনাকে এইটার জায়গায় 3 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে, যেহেতু আপনার একেবারে কোনো ব্যাকগ্রাউন্ড বা বেসিক নলেজ নেই। আমি একবারে ধরে নিলাম আপনারা সবাই একবারে নিউবি, কারো কোনো ওয়েব ডিজাইন বা কোডিং সম্পর্কে কোনো নলেজ নাই। এইখান থেকে আমরা শুরু করব। সো আমাদের আজকে আমি একবারে কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় সেই জায়গা থেকে দেখাচ্ছি। আশা করি অ্যাটলিস্ট কম্পিউটার চালাতে পারেন, ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, গুগল ড্রাইভ চালাতে পারেন, এইটুকু পারলেই হবে। ওকে, ওকে, আমরা একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করলাম। ওকে, প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করলাম। আমি একটু স্ক্রিনটা বড় করি, ফুল স্ক্রিন দিয়ে রাখলাম। সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে, ওকে, ঠিক আছে। সো আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করলাম, আজকে আমাদের প্রথম ক্লাস। সো একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করলাম এবং প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দিলাম index.html। ওকে, আর তার আগে আরেকটা জিনিস একটু মনে রাখবেন, আপনার এই যে ফাইল নামটা index.html হচ্ছে একটা HTML এর এক্সটেনশন। হ্যাঁ, সো আপনারা যখন MP3 ইউজ করেন অডিও ফাইলে, সেখানে এক্সটেনশন থাকে .mp3, বা ভিডিও ফাইলে .mp4, বা আপনারা যখন মাইক্রোসফট অফিস নিয়ে কাজ করেন তখন কোনোটাতে এক্সটেনশন থাকে .docx বা .ppt, এগুলো হচ্ছে এক্সটেনশন। সো আমরা আজকে যে ফাইলটা ক্রিয়েট করলাম সেই ফাইলটার নাম হচ্ছে ইন্ডেক্স এবং তার এক্সটেনশন হচ্ছে HTML। সো শুরুর দিকে স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা হচ্ছে এই এক্সটেনশনটা ঠিকমতো দেয় না। এর একটা রিজন হচ্ছে তার এক্সটেনশনটা শো করা নাও থাকতে পারে। এই এক্সটেনশনটা দেখেন যদি শো না করা থাকে, আমি যদি এটাকে আনচেক করে দেই। এবার আমি আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম index.html। এই ফাইলটা কিন্তু HTML এক্সটেনশনে না, এই ফাইলটা আছে এখন txt এক্সটেনশনে বা টেক্সট ডকুমেন্ট এক্সটেনশনে। কেন? কারণ এই ফাইলের এক্সটেনশনটা কিন্তু আমরা আনচেক করা। সো আমি যদি আবার এটাকে চেক করি, এখন দেখতে পাচ্ছেন যে ফাইল নেমের এক্সটেনশনটা হচ্ছে txt, কিন্তু আমার লাগবে হচ্ছে .html। সো কীভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয় এবং ফাইল নেমের এক্সটেনশন কীভাবে দিতে হয়, এটা কি সবাই পারবেন? পারবেন? আরেকবার একটু দেখান ভাই, আরেকবার একটু দেখান। আচ্ছা, একটু স্যার আবার একটু দেখান স্যার। ওকে, মনোযোগ দিন। ফোল্ডার ক্রিয়েট থেকে শুরু করে একটু শুরু থেকে দেখেন প্লিজ। আচ্ছা, আমি দেখাবো, সমস্যা নাই, বাট চেষ্টা করবেন আমি যখন দেখাচ্ছি ভালো মতো দেখা। হ্যাঁ, আমি দেখাতে কোনো প্রবলেম নেই, বাট দেখতে গেলে যদি কোনোদিন আপনাদের কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে তাহলে কোশ্চেন করবেন অবশ্যই। বাট একটা জিনিস বারবার যেন রিপিট না হয়। স্যার আবার দেখাচ্ছি। আমি এখানে ফার্স্টে কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমি আশা করি আপনারা সবাই জানেন কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। জাস্ট এখানে এসে আপনাকে নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করলে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। সো ফোল্ডার ক্রিয়েট করার পরে দেন এই ফোল্ডারের ভিতরে আপনাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সো আমি এই দুইটা ফাইলে রিমুভ করে ফেলি। এখানে আমি লিখলাম টেক্সট ডকুমেন্ট, আমি একটা টেক্সট ডকুমেন্ট নিলাম এবং এই ফাইলটার নাম দিলাম index.html। মানে এই ফাইলটার এক্সটেনশন হচ্ছে .html। এক্সটেনশন মানে কি, আপনারা যখন কোনো অডিও প্লেয়ার রান করেন সেই অডিও প্লেয়ারের এক্সটেনশনটা থাকে কি MP3। সেমভাবে যখন কোনো ভিডিও প্লেয়ার রান করেন সেই ভিডিও প্লেয়ারের এক্সটেনশন থাকে হচ্ছে .mp4 বা .wmv, এই টাইপের থাকতে পারে। সেমভাবে কোনো মাইক্রোসফটের ফাইল ওপেন করলে সেই ফাইলের এক্সটেনশন থাকতে পারে ppt, docx। সো এগুলো হচ্ছে ফাইল এক্সটেনশন। বাট আপনার এই ফাইল এক্সটেনশনটা আপনি দেখতে পারবেন যদি আপনার
কম্পিউটারে ফাইল নেম এক্সটেনশনটা চেক করা থাকে। এটা যদি আনচেক থাকে, এই যে দেখেন ভিউতে গিয়ে আমি এটাকে আনচেক করে নিলাম। আনচেক অবস্থায় যদি আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করি, এবারে ফাইলটার নাম দিলাম index.html। এখন কিন্তু এই ফাইল নেমের এক্সটেনশনটা কিন্তু HTML এর নাই। কেন নাই? কারণ আমার এখানে ফাইল নেম এক্সটেনশনটা আমার এখানে হাইড করা। সো এটাকে যখন আমি আবার চেক দিলাম, মানে শো করলাম, তখন দেখতে পাচ্ছেন এই ফাইলটা আসলে txt এক্সটেনশনে আছে, বাট আমার লাগবে হচ্ছে index.html। সো যে জিনিসটা আমরা মেনলি করলাম এখানে, সেখানে হচ্ছে আমরা একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করলাম। সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে একটা index.html ফাইল ক্রিয়েট করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এই যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম, হ্যাঁ, index.html নামে ফাইলটা ক্রিয়েট করলাম, এই ফাইলটা আমরা চাচ্ছি একটা কোড এডিটরে ওপেন করতে। সো কিভাবে আমরা এটা কোড এডিটরে ওপেন করব? আমাকে তার জন্য আগে একটা কোড এডিটর ইনস্টল করতে হবে, বা আমাকে একটা আইডিই ইনস্টল করতে হবে। সো কিভাবে ইনস্টল করবো? আর আরেকটা কথা বলি, ভাইয়া হয়নি মানে বুঝতে পারছি না। আচ্ছা, আমার ক্লাস চলাকালীন কেউ প্র্যাকটিস করবেন না, হ্যাঁ, নাম্বার 1। আগে আপনি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন। ক্লাস কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে আমি ক্লাস ভিডিওটা দিব। আপনার যদি কোনো কিছু মনে হচ্ছে আপনি বুঝতে পারেননি, বা কোনো কিছু আপনি হয়তো মিস করছেন, আপনি ভিডিও দেখে রিক্যাপ করে নেবেন, বা তখন ক্লাস ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। ক্লাস চলাকালীন প্র্যাকটিস করবেন না, কারণ হচ্ছে তাহলে প্রবলেমটা হবে আপনি একদিক দিয়ে ক্লাস করতেছেন আর একদিক দিয়ে কোড লিখতেছেন, কোনোটাই আপনার মনোযোগ দিতে পারবেন না। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, জি ভাইয়া। আচ্ছা, সো আমাদের একটা কোড এডিটর ইনস্টল করতে হবে। অনেকগুলো কোড এডিটর পাওয়া যায়। একটা এডিটরের নাম হচ্ছে brackets.io। এখান থেকে আপনারা ব্র্যাকেটস এই কোড এডিটরটা ডাউনলোড করতে পারেন। তারপরে আছে VS Code Studio। এখান থেকে আপনারা ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তারপরে আছে Sublime Text 3। এটা আমরা Sublime Text 3ও ডাউনলোড করে ইনস্টল করতে পারি। এখন আপনি যদি আগে থেকে কোনো কোড এডিটর ইউজ করে থাকেন এবং সেটাই ইউজ করতে চাচ্ছেন, নো প্রবলেম, আপনি ওই কোড এডিটরটা ইউজ করতে পারেন। বা আপনি যদি এখান থেকে যে কোনো কোড এডিটরে কমফোর্টেবল ফিল করেন, ইউজ করতে পারেন। সবগুলোই অলমোস্ট সেম। আমার এই কোর্সে আমি মেনলি ইউজ করব Sublime Text। আপনারা Sublime Textটা ইনস্টল করতে পারেন। আমি Sublime Textের ডাউনলোড লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ফয়সাল সিদ্দিক, মিস করলে প্রবলেম নেই, আপনি ক্লাস ভিডিওটা পাবেন। আমার তো আর পসিবল না আপনাকে আবার প্রথম থেকে রিক্যাপ করা। আপনি ক্লাস ভিডিও দেখে এটাকে রিকভার করে নেবেন, ঠিক আছে? আর নেক্সট ক্লাস থেকে লেট করে জয়েন করবেন না। ওকে ওকে, আমি কিন্তু একটা টাইম ফ্রেম আছে, 15 মিনিট পরে আর কাউকে অ্যাপ্রুভ দিব না, হ্যাঁ? সো এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, সো আপনাদেরকে আমি অলরেডি সাবলামের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিছি। আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে, আপনার যদি অপারেটিং সিস্টেম উইন্ডোজ হয় উইন্ডোজ, ম্যাক হয় বা ম্যাক, আর অথবা লিনাক্স হলে লিনাক্স, যেটাই থাকুক আপনি ডাউনলোড করে নেবেন। জাস্ট উইন্ডোজ হলে উইন্ডোজটা ডাউনলোড করবেন, এখান থেকে আপনার ডাউনলোড হয়ে যাবে। আশা করি আপনারা জানেন কীভাবে একটা সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি আর দেখালাম না। পারবেন তো একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে? অ্যাজ ইউজুয়াল আপনারা গেমস যেভাবে ডাউনলোড করেন বা কোনো সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করেন, সবাই পারবেন? জি ভাইয়া। ওকে জি ভাই। ওকে, জি স্যার, পারবো। ঠিক আছে। আমাদের মনে করেন কোড এডিটর ডাউনলোড করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব? ডাউনলোড করার পরে আমরা দুইটা কাজ করতে পারি। এই যে স্টার্ট, আপনার কম্পিউটারের টাস্ক বার থেকে যাবেন, এখান থেকে আপনি একবারে নিচে যান। যদি আপনি সাবলাইম ডাউনলোড করে থাকেন এবং ইনস্টল করেন, এই যে সাবলাইম টেক্সট 3, সবাইকে দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি সাবলাইমটা ওপেন করতে পারেন, দিস ইজ অন ওয়ে। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি এই যে আপনি একটা ফাইল ক্রিয়েট করলেন index.html ফাইল, আপনি এখানে এসে রাইট ক্লিক করে এখান থেকেও আপনি ওপেন হইতে যান। এখন এখানে অলরেডি সাবলাইম টেক্সটটা সাজেস্ট করতেছে, বাট আপনারা যখন প্রথমবার ওপেন উইথ দিবেন তখন কিন্তু এটা সাজেস্ট করবে না, হ্যাঁ? তখন কি করতে হবে? তখন হচ্ছে সাজেস্ট না করলে চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে
আদার অপশনে যাবেন। আদার অপশনে গেলেও কিন্তু আপনাকে সাবলাইম টেক্সটটা সাজেস্ট করবে না, এটা আমাকে করতেছে কারণ আমি বারবার এটা ফ্রিকোয়েন্টলি ওপেন করছি দেখে। সো যদি না করে, সাজেস্ট করলে তো এখান থেকে আপনি ক্লিক করে ওকে দিলে ওপেন হয়ে যাবে। যদি না করে তাহলে এখান থেকে মোর অ্যাপসে যাবেন। মোর অ্যাপসে যাওয়ার পরে তারপরেও যদি না আসে তখন এখান থেকে যাবেন লুক ফর অ্যানাদার অ্যাপ, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি তো অবশ্যই যখন সফটওয়্যারটা ডাউনলোড করেছেন, ইনস্টল করেছেন, নিশ্চয়ই কোনো একটা ড্রাইভে, সেটা হতে পারে সি ড্রাইভ, ডি ড্রাইভ অথবা অন্য যে কোনো একটা ড্রাইভ। যে ড্রাইভে আপনি ইনস্টল করেছেন, যদি সি ড্রাইভে হয়, সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইলে যাবেন। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, সাবলাইম ফাইলটা ওপেন করতে হবে। এই যে সাবলাইম টেক্সটটি ওপেন করবেন, এখান থেকে সাবলাইমটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন করবেন। দেখেন আমার সাবলাইমটা কিন্তু ওপেন হয়ে গেছে। সবাই কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে জি ভাইয়া। ওকে আলামিন, নেক্সট টাইম আপনি মাইক্রোফোন অন করার আগে আপনার এখান থেকে নয়েজ ঠিক করে নেবেন অথবা চ্যাট বক্সে রেসপন্স করবেন। ভাই এটা কি ইনস্টল করার দরকার নাই, শুধু তাহলে ওখান থেকে ওপেন করলেই হবে? আপনি বুঝেননি, ফার্স্টে তো ইনস্টল করতে হবে, 3বার বললাম। ওকে, মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। ওকে, সো আমার মনে করেন ওপেন হয়ে গেল। হ্যাঁ, আরেকটা প্রসেস কি, আমি তো 2টা প্রসেস দেখালাম। আরেকটা প্রসেস হচ্ছে এই যে এখান থেকে ফাইল একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। ওপেন ফোল্ডারে ক্লিক করে আপনি যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করেছেন, আমার এখন ফোল্ডারটা কোথায় আছে? ডেস্কটপে। আপনার হয়তো অন্য কোনো জায়গায় থাকতে পারে, ডি ড্রাইভে থাকতে পারে। সো আমি ডেস্কটপে ক্লিক করলাম। আমার ফোল্ডারের নাম কি? ফোল্ডারের নাম কি বলেন? আজকে খুললাম যেটা, এই যে ক্লাস 1 index.html। না, ওটা ফাইল নেম। আপনাকে ডিফারেন্সটা বুঝতে হবে, ফোল্ডার নেম, ফাইল নেম। ফোল্ডার নেমটা ছিল ক্লাস 1, তাই না? জি ভাইয়া। সিলেক্ট করলাম, দেখেন আমার ফোল্ডারটা চলে আসছে না? আসছে? আচ্ছা, আসার পরে এই যে আমি আগেরটা অফ করে দিলাম, এটাকে ম্যাক্সিমাইজ করলাম, ফাইলটা সিলেক্ট করলাম। অবশ্যই এখানে এসে index.html ফাইলটা সিলেক্ট করবেন। সবাইকে বুঝতে পেরেছেন কিভাবে আপনার ফাইলটা কোড এডিটরের মাধ্যমে ওপেন করবেন? আমি 3-4টা প্রসেস দেখাইছি যেন আপনারা ইউজ টু হন। একদিনে তো আর হবেন না, আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, নো প্রবলেম। আজকে ক্লাসের জন্য 50%ও বুঝে থাকেন তাও ইটস ওকে, বা 25% বুঝলেও ওকে। আপনাকে জাস্ট হচ্ছে প্রথম 2টা বা 3টা ক্লাস বারবার প্র্যাকটিস করতে হবে। আপনারা তো একবারে নতুন, হ্যাঁ, প্রথম দিনই তো সব কিছু পারবেন না, বাট লেগে থাকতে হবে। ওকে, সবাইকে বুঝতে পেরেছি? জি ভাইয়া। জি ভাই, বুঝেছি। ওকে ওকে, index.html ফাইলটা আমার ওপেন হয়ে গেল। এবার আমি কি করব? অ্যাকচুয়ালি এখন হচ্ছে আমরা আমাদের কোড লেখা শুরু করব। সো তার আগে আমি একটু বলি, আপনারা একটু রেসপন্স করবেন, চ্যাট বক্সের থ্রুতেই করবেন। আমার এখানে আমি একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করলাম, একটা ফাইল ক্রিয়েট করলাম, ফাইলটার নাম হচ্ছে index.html। সো আমি তো এখানে index.html না লিখে আমি wordpress.html লিখতে পারতাম, hello.html লিখতে পারতাম, বা portfolio.html লিখতে পারতাম। হোয়াই ইন্ডেক্স? কেউ বলতে পারবেন? এটাই মানে প্রোটোকল, এটাই নিয়ম, স্ট্যান্ডার্ড মেবি। আচ্ছা, এটাই নিয়ম? কেন এটাই নিয়ম? আমি তো ব্রাউজার এইভাবে কাজ করে, ব্রাউজার রিড মানে ব্রাউজারের রিড করতে এটা সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমি portfolio.html দিলে কি ব্রাউজার রিড করতে পারবে না? হ্যাঁ, করতে পারবে। তাহলে ভাইয়া যখন আমরা কোডটা রান করব তখন সেটা ক্রোমে দেখাবে, দ্যাটস chrome.html। আচ্ছা, আমি যদি এটা rumaya.html নামে ফাইল দিতাম তাহলে কি সেটা ক্রোমে ওপেন হইতো না? ভাই আপনি যেখানেই দেন আপনার লাস্টে যদি HTML কোডটা থাকে তাহলে এক্সটেনশনটা থাকে তাহলে রান করবে ভাইয়া। না, আপনি তাহলে কোশ্চেনটা বুঝেন নাই। আমি বলছি আমার HTML সব জায়গায় থাকবে, index.html এর পাশাপাশি এটা লাইক geol.html ও থাকলো, বা এখানে মনে করেন newton.html থাকলো, কিন্তু এটা ইন্ডেক্স কেন? HTML তো সব জায়গায় থাকবে, এটা কমন, বাট হোয়াই ইন্ডেক্স? এটা তো contact.html হতে পারতো। ভাই এটার সাথে কি এসইও এর কোনো লিংক আছে? আচ্ছা, এটার সাথে এসইও এর কোনো লিংক নাই, এটার সাথে ক্রোমেরও কোনো আলাদা সম্পর্ক নাই যে ক্রোম শুধু ওকে অ্যাকসেপ্ট করবে বাকিটাকে করবে না, এমনটা না। অলরেডি আপনাদের ভিতরেই 2-3 জন খুব ভালোভাবে অ্যান্সারটা দিয়েছেন। না, ইস্তিয়াক আহমেদ বলেছেন হোম পেজ বুঝাবে, আর কে বলছেন? এটা রুট জাতীয় কিছু, নিউটন বলেছেন মেইন পেজ। হ্যাঁ, রুট ফাইল।
অ্যাকচুয়ালি হচ্ছে আমি তো একটা ওয়েবসাইট ডিজাইন করব বা ওয়েবসাইট বানাবো, ইন দ্য এন্ড তো ওয়েবসাইটটা আমার এই কম্পিউটারে রাখবো না, আমি তো এটাকে কোনো না কোনো একটা সার্ভারে আপলোড করবো, তাই না? আমার তো এই ওয়েবসাইটটা সার্ভারে আপলোড করবো যেন সবাই দেখতে পায়, পৃথিবীতে যেখানে আছে সেখান থেকে যেন ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারে। এখন আপনারা যখন আপনারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তো আপনাদের সবারই ইউনিভার্সিটিতে একটা ওয়েবসাইট আছে, তাই না? আচ্ছা, তো আপনারা যখন মনে করেন আপনার ইউনিভার্সিটি ওয়েবসাইটের অ্যাড্রেসে যান, হ্যাঁ, গুগলে গিয়ে ওই অ্যাড্রেসটা লেখেন, তখন প্রথম কোন পেজটা আসে? হোম পেজ আছে, হোম পেজটা আসে। হোম পেজ। আর এই ইন্ডেক্স মানে হচ্ছে হোম পেজ বা আপনার সূচিপত্র। ইন্ডেক্স মানে তো সূচিপত্র বাংলা, মানে ইন্ডেক্স জিনিসটাই হচ্ছে হোম পেজ। সার্ভারকে বোঝানো আমার ওয়েবসাইটে বা আমার প্রজেক্টে 50টা পেজ থাকুক আর 10টা পেজ থাকুক, ইন্ডেক্স নামে যে পেজটা আছে সেই পেজটা তুমি সবার ফার্স্টে রান করবো, কারণ ইন্ডেক্স মানে হচ্ছে আমার হোম পেজ। আমি কি বুঝাতে পারলাম? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো দেন ইন্ডেক্সের থ্রুতে যখন ওয়েবসাইটটা ওপেন হবে, সেই ওয়েবসাইটের মেনুতে আরও অন্যান্য পেজ থাকবে, সেই পেজে সে ওই মেনুর থ্রুতে যাবে, বাট প্রথমে আমার ইন্ডেক্স পেজটাই ওপেন হবে। ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমরা নেক্সটে যাই। ওকে 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 সো index.html, এখানে এসে আজকে আমরা HTML এর সিনট্যাক্সগুলো দেখব, বা HTML আসলে কিভাবে, HTML স্ট্রাকচারটা কি, বা কিভাবে HTML লিখতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব। সো ফার্স্টে আমরা একটা লেফট অ্যাঙ্গেল, তারপর হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল, আপনারা হয়তো গ্রেটার দেন বা লেস দেন এভাবে সাইনগুলো বলে থাকেন, এটাকে লেফট অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল। এটার ভিতরে আমি লিখলাম HTML, জাস্ট সিম্পলি HTML লিখলাম। আর সবার শেষে আমি আবার লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল লিখলাম, এখানে আমি একটা HTML লিখলাম। ফরওয়ার্ড সিলেক্ট। সো এই HTML আর HTML এর মধ্যে লাস্টের HTML আমি একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম। বলতে পারবেন এই HTML আর HTML এর মধ্যে পার্থক্য কি? ওপেনিং আর বিগিনিং, একটা বিগিনিং HTML আর একটা হচ্ছে এন্ডিং HTML। আচ্ছা, হ্যাঁ, অলমোস্ট সেম। তাহলে স্টার্টিং ট্যাগ আর একটা এন্ডিং ট্যাগ, লাস্টেরটা এন্ডিং। এটাকে অ্যাকচুয়ালি ওয়েবে বলা হয় ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ। ওকে, ক্লোজিং ট্যাগ, রাইট। ওকে, সো আমার HTML এর যত কোড থাকবে সব হচ্ছে এই HTML ট্যাগের ভিতরে থাকবে। আমি যখন কোনো একটা ট্যাগ লিখবো, সাথে সাথে সেই ট্যাগটা ক্লোজ করে তার ভিতরে কোড লিখবো। জিনিসটা এমন না আমি HTML এর ওপেনিং ট্যাগ লিখলাম, দেন আমি আরও ট্যাগ লিখলাম, সবার শেষে এসে আমি সব ট্যাগ ক্লোজ করলাম, তাহলে কিন্তু হবে না। কারণ আজকে হয়তো আমি 10-20 লাইন কোড লিখবো, একটা সময় আমাকে 2 থেকে 3,000 লাইন কোড লিখতে হবে, তখন তো আমার পক্ষে পসিবল হবে না প্রথম 1000 লাইনের কোড লাস্টে এসে আবার 1000 ক্লোজ করা। সো যখনই কোনো কোড বা কোনো ট্যাগ আমরা লিখবো, এগুলোকে অবশ্যই ট্যাগ বলা হয়, সাথে সাথে সেই ট্যাগে যদি ক্লোজিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগটা লিখে তার ভিতরে আমরা কোড করব। বুঝাতে পারলাম? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তারপরে এখানে আমরা লিখব এখানে আমরা লিখব হেড, এখানে লিখব আমরা হেড, জাস্ট লাস্টের হেডের আগে আমরা আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেব। ওকে, তারপর এখানে লিখব আমরা বডি, দেন এখানে এসে আমরা বডিটা একটা ক্লোজ করে দিব। ওকে, আর এই সব কিছুর উপরে, সবার উপরে আমাকে লিখতে হবে লেফট অ্যাঙ্গেল, একটা এক্সক্লেমেটরি সাইন, তারপর এখানে ডক টাইপ HTML, দেন ক্লোজ। আপনাদের কোশ্চেন থাকতে পারে এই ডক টাইপ HTMLটা কেন লিখলাম, কেউ বলতে পারবেন? HTML5 এর জন্য এটা ডিক্লেয়ার করা হয়েছে। থ্যাংক ইউ। আমার সার্ভারকে বোঝানো, সার্ভার তো কি, সার্ভার হচ্ছে আপনি তাকে যা করতে বলবেন সে তাই তো করবে, তাই না? সে তো নিজে থেকে কিছু করতে পারবে না। সো তাকে বোঝানো, এই যে আমি ফাইলটা ক্রিয়েট করলাম, এই ফাইলের ডক টাইপ বা এই ফাইলটার টাইপটা হচ্ছে HTML। এটা মেইনলি ইউজ করা হয় HTML5 এর ক্ষেত্রে। সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে এই হেড ট্যাগ এবং এই বডি ট্যাগের কাজ কি? এই হেড ট্যাগের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের যত ইন্টার কানেকশন সব কিছু বা এক্সটার্নাল লিঙ্ক সব কিছু থাকবে হেড ট্যাগের ভিতরে। আর বডি ট্যাগে হচ্ছে আপনার ব্রাউজার আপনি যা দেখাতে চান, মানে ব্রাউজারে আপনি যে আউটপুটটা দেখাতে চান সেটাই হচ্ছে বডি ট্যাগে থাকবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, আমরা হেড ট্যাগের ভিতরে নতুন একটা ট্যাগ দিলাম, নাম দিলাম টাইটেল। এর ভিতরে আমরা লিখলাম ফার্স্ট ক্লাস
বা আমরা এটা না লিখে আগে এই শুধু টাইটেল টেকটা রাখি এবং এখানে রাইট ক্লিক করে ব্রাউজার ওপেন করি। কোনো কিছু আছে ব্রাউজারে? একবারে ব্ল্যাঙ্ক না, ফাঁকা, তাই তো? Right. এখন এসে আমরা এখানে লিখলাম ফার্স্ট ক্লাস, আমাদের আজকের টপিক হচ্ছে HTML। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে এখানে এসে রিলোড দিই। দেখুন তো কোনো চেঞ্জ আসছে কিনা। জি ভাই আসছে, কোথায়? পরে একদম উপরে লেখা এই যে ফার্স্ট ক্লাস। এই যে এখানে দেখেন ফার্স্ট ক্লাস, মানে আমার এই টাইটেলটা চেঞ্জ হয়ে আমি যে টাইটেলটা দিলাম সেটাই আসলো, তাই না? ওকে, সো জিনিসগুলোকে একটু বিউটিফাই করে নেই। আপনারা যখন কোনো কোড করবেন অবশ্যই এই ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের পরেরটাতে এখানে একটা স্পেস দিয়ে নেবেন বা একটা ট্যাব দিবেন, 1 ট্যাব ইকুয়াল টু 5 স্পেস। হ্যাঁ, ওকে। এবার আমি এই বডি ট্যাগের ভিতরে কোড লিখব। এখানে আমি লিখলাম h1 আর h1 ক্লোজ করলাম। h1 হচ্ছে HTML এর হেডিং ট্যাগ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ব্রাউজারে ওপেন করলাম। দেখেন, দেখতে পাচ্ছেন হেডিং ট্যাগ লেখাটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, সো দেখেন আমি বডি ট্যাগের ভিতরে যা রাখলাম সেটাই কিন্তু আমার ব্রাউজারে দেখাচ্ছে, বাকি কোনো কিছু দেখাবে না। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এই বডি ট্যাগের কাজ হচ্ছে ব্রাউজার আমরা যা দেখাতে চাই। বুঝা গেল? জি স্যার। ওকে, এবার আমরা এখানে এসে লিখলাম S2। এখানে আমি লিখলাম দিস ইজ অ্যানাদার হেডিং ট্যাগ। তাহলে এই প্রথম H1 ট্যাগ আর S2 ট্যাগের মধ্যে ডিফারেন্সটা কি বলতে পারবেন কেউ? চ্যাট বক্সে লিখতে পারেন। সাইজ ছোট বড়। আচ্ছা, S2 ট্যাগের সাইজটা হচ্ছে H1 এর থেকে একটু কম। সো এরকম হেডিং ট্যাগ HTML এ কয়টা আছে বলতে পারবেন? 6টা। জি ভাই 6টা। 6টা ভাইয়া। তাহলে এর হেডিং ট্যাগ HTML এর হেডিং ট্যাগ কয়টা আছে? 6টা। দেখেন 6টা। H1, H2, H3, H4, H5, H6। H6 এর সাইজ হচ্ছে সবচেয়ে কম এবং H1 এর সাইজ হচ্ছে সবচেয়ে বেশি। মানে তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ফন্ট সাইজে, তাই তো? জি ভাইয়া। আর জি ভাইয়া। এগুলোকে বলা হয় ব্লক এলিমেন্ট। এই যে আমরা HTML এর 6টা ট্যাগ লিখলাম, H1, H2, H3, H4, H5, H6, এগুলোকে বলা হয় ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কেন? কারণ এই হেডিং ট্যাগটা তার আশেপাশে কিন্তু কোনো ট্যাগকে থাকতে দেয়নি, তাই না? মানে সে পুরো জায়গাটা দখল করলো। সেম ভাবে H2, সেম ভাবে H3, H4, H5, H6। সো এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। এটা আপনাদের ইন্টারভিউতে একটা কোশ্চেন করতে পারে, HTML এর হেডিং ট্যাগ বা HTML এর ব্লক এলিমেন্টগুলো কি কি। বুঝা গেল? ওকে, জি ভাইয়া। সেম ভাবে আমরা এবার নিচে আসি। আমরা এখানে একটা কাজ করতে পারি, একটা লেফট অ্যাঙ্গেল দিলাম, একটা এক্সক্লেমেটরি সাইন দিলাম, 4টা ড্যাশ দিলাম, এক্সক্লেমেটরি রাইট অ্যাঙ্গেল দিলাম, ঠিক দুইটার মাঝখানে এসে আমি লিখলাম হেডিং ট্যাগ। কেন লিখলাম? এটাকে বলা হয় কমেন্ট। সো এই কমেন্টের আউটপুট কি? কোনো আউটপুট আছে এখানে? না ভাইয়া। তাহলে কমেন্ট করার রিজনটা কি? আমাদের ট্র্যাক রাখার সুবিধার্থে। দেখেন একটু এটা একটু লক্ষ্য করেন, আপনি ব্রাউজারে এসে রাইট ক্লিক করেন, হ্যাঁ, মাউস দিয়ে রাইট ক্লিক করে এখানে ভিউ পেজ সোর্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, অথবা ইনস্ট্রাক্ট এলিমেন্ট বা কন্ট্রোল ইউ দিলে আপনি ভিউ পেজ সোর্সে গেলে দেখেন আপনি এখানে ঠিক যেভাবে কোড লিখছেন সেম জিনিসটা এখানে পাচ্ছেন না? জি ভাইয়া। এখানে দেখেন এই যে হেডিং ট্যাগ, এই ট্যাগটাই তো আপনি কমেন্ট হিসেবে রাখছেন। এর মাধ্যমে আপনি আসলে বোঝাচ্ছেন ইন ফিউচারে সাপোজ আপনার টেমপ্লেটটা নিয়ে যদি অন্য কোনো ডেভেলপার কাজ করে বা আপনি নিজেও যদি কাজ করতে চান, আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোথায় কোন জিনিসটা আছে। কমেন্ট করে রাখা নিজের সুবিধার্থে যে অ্যাকচুয়ালি আমি কোন জায়গায় কোন ট্যাগ বা কোডটা রাখলাম। বুঝা গেল?
জি ভাইয়া ভেরি গুড, শাহাদাত শান্ত, এটাই বললাম। জিওর মতো রিপিট করতে হবে, সেম জিনিসটা আবার বললাম। কমেন্ট করার রিজনটা হচ্ছে আমি যেন পরবর্তীতে আমার কোডটা বুঝতে পারি এবং ডেভেলপাররা যেন বা অন্য কোনো ডেভেলপার কাজ করতে গেলেও যেন সেই কোড নিয়ে কাজ করতে করা তার জন্য ইজি হয়। ওকে ওকে, সেমভাবে এখানে আমরা একটা পি ট্যাগ দিলাম, এখানে কিছু কন্টেন্ট নেই, আমি পি ট্যাগ দিলাম, একটু কন্টেন্ট নিয়ে আসি। হ্যাঁ, লরেম ইপসাম কন্টেন্ট দিব, কারণ হচ্ছে এই কন্টেন্টটা হচ্ছে কপিরাইট নাই, ফ্রি কন্টেন্ট, এটা ইউজ করলে কোনো সমস্যা নেই। দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আসছে আসছে। জি ভাইয়া এখানে আমি একটু কমেন্টিং করে রাখতে পারি বোঝার সুবিধার্থে। ভাইয়া এই কন্টেন্টটাকে আমি ওই আপনার ওই হেডিং ট্যাগ 1 বা 2 এর মাঝখানে দিতে পারি না? বুঝি না ভাই আপনি যে এটা যে লরিয়ান ইপসাম যেটা দিলেন আপনার প্যারাগ্রাফ যেটা, সেটা কি ভাই আমি কি ওই হেডিং ট্যাগের 1 বা 2 বা 3 এর মাঝখানে লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া। কন্টেন্ট তো আমরা ডামি কন্টেন্ট ইউজ করতেছি, আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করবো তখন তো আর আমরা এইসব কন্টেন্ট ইউজ করবো না, ক্লায়েন্ট যে কন্টেন্টগুলো দিব সেগুলোই তো আমরা ইউজ করবো, তাই না? আচ্ছা ভাইয়া, কমেন্ট যে করি আমরা, কমেন্ট কি ক্লোজ করার তো মনে প্রয়োজন নাই না? লাইক আমরা প্রত্যেকটা ট্যাগ যেমন ক্লোজ করি এন্ডিং। এই যে কমেন্ট তো ক্লোজ করছি, এটা কমেন্ট হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এই যে ক্লোজ করে দিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝা গেল? জি ওকে, সো এই পর্যন্ত বোঝার নাকি আছেন? ওকে, একটু রেসপন্স করবেন। হ্যাঁ, আমি যখন কোনো একটা কোশ্চেন করবো একটু রেসপন্স করার চেষ্টা করবেন, তাহলে আমি বুঝবো যে আপনার ক্লাসে আছেন। হ্যাঁ, আপনাদেরকে তো আর অফলাইন না যে সামনাসামনি দেখতে পাচ্ছি। ওকে, জি ভাইয়া অ্যাটলিস্ট বুঝতে পারবো। ওকে, এই যে লরেম ইপসাম লেখাটা, আমি চাচ্ছি এই লেখাটাকে একটু বোল্ড করতে, তাহলে কি করব? এখানে এসে আমি একটা বি ট্যাগ বি ট্যাগ নেব, বোল্ড ট্যাগ নিলাম, ওপেন করলাম, ক্লোজ করলাম, রিলোড দিলাম, আসছে, বোল্ড হচ্ছে। জি ভাইয়া ওকে জি ভাইয়া ওকে, তারপরে দেখেন এখানে যে প্রিন্টিং লেখাটা, এটাকে একটু আমি উপরে রাখতে চাচ্ছি, তাহলে কি করব? এখানে এসে আমি একটা ট্যাগ দিব, সাব মানে উপরে থাকবে, উপরে আসছে। জি ভাইয়া এখানে আমি ইন্ডাস্ট্রি লেখাটা নিচে রাখতে চাচ্ছি, তাহলে কি ইউজ করব? সাব সাব, সাবস্ক্রিপ্ট ওপেন করলাম, ক্লোজ করলাম, দেখেন নিচে চলে আসলো। এরপরে আমি চাচ্ছি এই যে ইট, এই লেখাটা, এই যে বুকের পরে যে লেখাটা, এটা নিচের লাইন থেকে শুরু হবে, তাহলে আমি একটা কি করতে পারি? ব্রেক ট্যাগ এন বা কিছু একটা। বিয়ার ট্যাগ, এই যে এখানে এসে আমি একটা ব্রেক ট্যাগ দিতে পারি। ব্রেক ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এখানে আপনি ওপেনিং ট্যাগ লিখলেও হবে, ক্লোজিং ট্যাগ লিখলেও হবে, যে কোনো একটা দিলেই হবে, সে কাজ করবে। কাজ করছে? জি ভাইয়া জি ভাই, ভাই আমি ওটা আরেকটু নিচে নামাতে চাচ্ছি, আপনার ওই ইটা সার্ভার থেকে আমি আরেকটু নিচে নামাতে হ্যাঁ, নামান দুইটা ব্রেক ট্যাগ দেন। এখন তো আমরা আসলে HTML দিয়ে করবো, যখন আমরা CSS এ যাব তখন আমরা মার্জিন প্যাডিং দিব, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আপাতত একটাই রাখলাম। আচ্ছা, তারপর হচ্ছে ইট ওয়াজ পপুলারাইজ, এই লেখাটাকে আমি একটু ইটালিক করতে চাচ্ছি, তাহলে কি ইউজ করব? আই ট্যাগ দিলে হবে। চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে না? জি ভাইয়া আচ্ছা, সো আমরা মোটামুটি দেখলাম এখানে HTML এর ট্যাগগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, সো এখন আমরা আরেকটা জিনিস একটু দেখি। এখানে আসলাম, আচ্ছা এই ওয়েবসাইটে একবারে নিচে আসেন, এই যে এখানে কিছু আইটেম দেখতে পাচ্ছেন, লিস্ট আইটেমের মতো এক একটা আইটেম, তাই না? জি নিচে নিচে। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কী করে? একটা ইউএল ট্যাগ নেবেন, যেটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট বা সংক্ষেপে ইউএল। তার ভিতরে এলআই নামে একটা ট্যাগ নেবেন, যেটাকে বলা হয় লিস্ট আইটেম।
এখানে আপনি লিখতে পারেন আচ্ছা এখানে আমরা লিখলাম 1 2 3 আমরা একটু এবার চেক করি 1 2 3 লিস্ট আইটেমের মতো চলে আসছে তাই না আনঅর্ডারলি মানে কোনো 1 2 3 তে না জাস্ট সে লিস্ট আনঅর্ডারলি সে একটা লিস্ট আইটেম অনুযায়ী আছে এখন এই যে সামনে এটা কি এটা একটা বুলেটের মতো তাই না দেখতে পাচ্ছেন এই যে সামনে জি ভাইয়া বুলেটের মতো না আচ্ছা এটা টাইপটা আমরা চেঞ্জ করে দেই মানে এটা অ্যাট্রিবিউট আমরা এখন যে জিনিসটা লিখছি এটাকে বলা হয় অ্যাট্রিবিউট সো এটা তো বুলেটের মতো আছে আমি এটাকে সার্কেল করে দিলাম দেখেন চেঞ্জ হয়েছে মানে তার মানে আপনি ওই সামনে যে বুলেটটা ছিল ওটাকে শুধু অ্যাট্রিবিউটটা দিয়ে চেঞ্জ করে দিলেন হ্যাঁ সার্কেল করলাম আরেকটা করে দেখি স্কয়ার দিলে স্কয়ার আসবে দেখেন চেঞ্জ হয়ে গেল সেম ভাবে এই জিনিসটাকে আমরা এবার যদি অর্ডারলি করতে চাই আর আগেরটা ছিল আনঅর্ডার এবার হচ্ছে অর্ডার লিস্ট আইটেম এটাকেও আমরা 1 এই জিনিসটাকে জাস্ট কপি করি রাখি তাহলে দেখি কি হয় এখন দেখেন সে অর্ডারলি 1 2 3 এই অনুযায়ী আছে সো আমরা চাচ্ছি এই যে 1 2 3 এই অনুযায়ী থাকবে না সে হচ্ছে একটু ডিফারেন্টলি আসবে লাইক হচ্ছে এ এভাবে আসবে এখন দেখেন সে এ বি সি এই অনুযায়ী আসছে তাই না বা আপনি যদি মনে করেন না আমি এভাবে না আমি চাচ্ছি রোমান হরফে আসবে আসছে জি ভাইয়া জি ভাইয়া বুঝতে পেরেছি জি জি ভাই ওকে ওকে আমি কিন্তু প্রথম ক্লাসে জিনিস আপনাদেরকে বললাম আমার ক্লাসে তো আমি আপনাদেরকে ক্লাস চলাকালীন আপনাদের প্রত্যেক ক্লাসে আমাদের কিছু টাস্ক থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে বাট আমার ক্লাসের পাশাপাশি আমি কিছু রিসোর্স শেয়ার করব কারণ সব কিছু তো ক্লাসে দেখানো সম্ভব না বা সব কিছু ক্লাসে বলে দেওয়া সম্ভব না সো ক্লাসে মেনলি আমাদের টার্গেট থাকবে আমরা একটা প্রপার গাইডলাইন যেন পাই ওই অনুযায়ী যেন আমরা প্রপারলি প্র্যাকটিস করতে পারি হ্যাঁ সো রিসোর্সগুলো যখন দিব ক্লাসের পাশাপাশি সেই রিসোর্সগুলো ফলো করতে হবে সো আপনারা হয়তো W3 স্কুল এটার নাম সবাই শুনছেন অ্যাটলিস্ট যারা কোডিং নিয়ে কাজ করতে চান বা আগ্রহী অ্যাটলিস্ট একবার হলেও শুনছেন বা ওয়েবসাইটে ভিজিট করছেন তাই না ইরফান বিন আসলাম আপনি বিএস কোড তারপরে সাবলাইম ব্র্যাকেট নেটবিন যা মন চাই ইউজ করেন নো প্রবলেম যে কোনো একটা আইডি ইউজ করলেই হলো ওকে সো এখানে এসে লার্ন HTML এ যাবেন এখান থেকে আপনারা এই যে এখান থেকে শুরু করে আপনারা HTML এর এই যে ট্যাগগুলো আছে এগুলো দেখা শুরু করবেন দরকার হলে যদি একদিনে না পারেন 2 দিনে দেখেন 1 ঘন্টা সময় দেন বা আধা ঘন্টা সময় দেন যতটুকু পারেন একটু দেখে একটা প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য অনেক বেনিফিটেড হবেন আপনি অ্যাকচুয়ালি তাহলে আরও যে আমি হয়তো এখান থেকে 70% আমি হয়তো ক্লাসে দেখাবো বাকি 30% হয়তো দেখাচ্ছি না কারণ হচ্ছে এগুলো তেমন একটা ইউজ কেস নাই লাইক তেমন একটা প্রজেক্টে আপনার লাগবে না বাট হয়তো কোনো একদিন লাগতে পারে তখন আপনি যদি জেনে রাখেন তাহলে আপনি ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারবেন যেমন এখানে একটা ট্যাগ আছে টেবিল ট্যাগ এই ট্যাগটা অ্যাকচুয়ালি এখন আর তেমন একটা কাজে লাগে না কারণ এখন ডিপ এবং স্পেন ট্যাগ আসার পরে এই টেবিল ট্যাগের আর কোনো কাজ তেমন একটা নাই বাট হয়তো কোনো রেয়ার কেসে আপনার এই টেবিলটাকে ইউজ করতে হতে পারে তাহলে আপনি যদি এটা জেনে রাখেন তাহলে আপনার জন্য তখন ইউজ করাটা অনেক ইজি হবে সো আমরা যদি একটু এই টেবিল ট্যাগটা দেখি এটা কিভাবে কাজ করে টেবিল ট্যাগে দেখেন এই যে সবার ফার্স্টে এই পুরোটা একটা টেবিল ট্যাগের ভিতরে আছে সবার ফার্স্টে একটা রো আছে এটাকে তো রো বলে তাই না আর এটাকে কলাম বলে সবাই তো জানি তাই না জি ভাইয়া আচ্ছা দেখেন ফার্স্টে একটা রো আছে রো এর ভিতরে একটা হেডিং আছে এগুলো কি এক একটা হেডিং না তার ভিতরে কি আছে আবার একটা রো মানে এই রোটা শেষ হলে এইখানে কি আরেকটা রো আসছে না জি দেন আবার সাবরো না এটা সাবরো না সাবরো হলে তো এখান থেকে শুরু হইতো এই রোটা শুরু হয়েছে এখানে শেষ দেন এটা নিচে আবার একটা রো শুরু হইলো ওই রো এর ভিতরে এই হেডিং এর হয়তো কোনো ডেসক্রিপশন গুলো আছে জিনিসটা তো এরকমই তাই না জি জি চলেন আমরা একটু কোড করে দেখি আমরা একটা টেবিল ট্যাগ নিলাম তার ভিতরে আমরা একটা রো নিলাম তার ভিতরে আমরা একটা হেডিং নিলাম বা টিএচ এখানে আমরা লিখলাম কান্ট্রি দেন আরেকটা ক্যাপিটাল দিলাম সরি কান্ট্রি আরেকটা হেডিং দিলাম ক্যাপিটাল দেন আরেকটা হেডিং দিলাম
কারেন্সি। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। সো দেখেন পাশাপাশি চলে আসছে কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি। এবার আমার এই রোটা কিন্তু শেষ, তাহলে আমাকে এখন নতুন করে আরেকটা রো নিতে হবে। নিলাম। এই প্রত্যেকটা হেডিংয়ের নিচে একটা করে ডেসক্রিপশন দিতে হবে, দিলাম। সো কান্ট্রির নিচে ফার্স্টে মনে করেন বাংলাদেশ, দেন ক্যাপিটালের নিচে ডেসক্রিপশনটা হবে ঢাকা, দেন কারেন্সির নিচে ডেসক্রিপশনটা হবে বিটিটি। ঠিক আছে? হয়তো একটু অ্যালাইনমেন্টে ঠিক নেই, বাট নিচে নিচে তো আসতেছে, তাই না? জি ভাইয়া। আজকের ক্লাসে আমরা কোনো ডিজাইন শিখবো না, সো ডিজাইন নিয়ে কোনো কোশ্চেন করবো না, কারণ আমরা শুধু পিওর এসটিএমএল শিখবো। আমরা আজকে কোনো ডিজাইনে যাব না। আমার খুব জাস্ট একটা সিম্পল একটা এসটিএমএল টেমপ্লেট আমরা দেখব, যেখানে কোনো ডিজাইন থাকবে না বা সিএসএস থাকবে না। ওকে ভাইয়া ওই ওয়েবসাইটটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন, এই ওয়েবসাইটের নামটা। কেন আপনি ক্লাস করতেছেন না? না ওইটা খেয়াল আসতেছে, ওইটা একটু এই ওয়েবসাইটটাই যে আপনি যখন দেখতেছেন নোটবুকে লিখে রাখবেন, তাহলে আপনার অ্যাটেনশনটা বাড়বে। হ্যাঁ, এই ওয়েবসাইট থেকে আসলে আমরা কি নিলাম, যেখানে যে টেবিলটা বসালেন? এখান থেকে আমরা কিছুই নেই না, আমি জাস্ট বললাম যে এই ওয়েবসাইটটাতে যাবেন, যে এখান থেকে একটু ব্রাউজ করবেন, দেখবেন ট্যাগগুলো কিভাবে কাজ করে, প্রত্যেকটা ট্যাগ দেখে একটু ট্রাই করবেন, ট্রাই ইউরসেলফে যাবেন, এই যে দেখেন এখান থেকে কিভাবে কাজ করে জিনিসগুলো একটু দেখবেন, প্র্যাকটিস করবেন। এমন না যে আপনি পুরো একদিনে সবকিছু কমপ্লিট করবেন, এমনটা না। বা ওইটাই জানতে চাচ্ছিলাম যে এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, মানে এইটার কোডিং দেখেই আমরা কি এটা করব, তাই তো? হ্যাঁ, লাইক এই যে যেমন আমি এটা আজকে দেখলাম না, লাইক হচ্ছে এখানে একটা হেডিং ট্যাগের ভিতরে একটা টাইটেল ট্যাগ থাকবে, তারপর একটা বডি ট্যাগ কিভাবে কাজ করে, এটা কিন্তু অলরেডি আমরা দেখলাম, বাট এখানে এসে আমি আরেকবার চেক করলাম। ওকে, আচ্ছা। সো ভাইয়া যখন কোডগুলো লেখেন একটু কষ্ট করে ট্যাগগুলো সবাই একটু শর্টলি বলেন, একটু তাড়াতাড়ি হয়ে গেলে না, মানে না আমি তো প্রত্যেকটা ট্যাগই তো আপনাদেরকে আমি যখন লিখি অবশ্যই বলি, তাই না? টিয়ার মানে বলতে আসলে আমরা কি বুঝবো? কে বলতে পারবে টিয়ার ট্যাগ মানে কি বুঝাচ্ছি আমি? কে বলতে? টেবিল রো। টেবিল রো, হ্যাঁ টেবিল রো ভাইয়া। কনসেন্ট্রেশনটা বাড়াতে হবে। হ্যাঁ, আমি কিন্তু এটা প্রত্যেকটা বার বললাম, টিয়ার মানে হচ্ছে টেবিল রো, প্রত্যেকটা রো এর ভিতরে ডেসক্রিপশন থাকবে, হেডিং থাকবে। ওকে, এগুলো কি কোনো ইয়া আছে আপনার কাছে যেগুলো আমরা মানে মুখস্থ করতে পারবো? কোনো কিছু মুখস্থ আছে না, এগুলো কোনো কিছু মুখস্থ করতে হবে না। আমি বলি, হ্যাঁ আজকে তো প্রথম ক্লাস, আপনি হয়তো একটা দুইটা তিনটা ক্লাস আপনাকে একটু কষ্ট হবে মনে রাখা, বাট একটা সময় আপনার মাথায় এগুলো সেট হয়ে যাবে। হ্যাঁ, আপনি যত প্র্যাকটিস করবেন, 5টা 10টা প্রজেক্ট করবেন, তখন বারবার জিনিসগুলো লিখতে হবে, আপনার একটা সময় মাথায় ঢুকে যাবে জিনিসগুলো। এগুলো মুখস্থ করার দরকার নেই। কতগুলো ইয়া আছে, আইটেম আছে এরকম অসংখ্য আছে। আমরা অনেক কিছু হয়তো আমি কখনো নিজের জীবনে ইউজও করিনি, কারণ আমার ইউজ করার প্রয়োজন হয়নি, যখন যেটা লাগে। বাট মোস্ট কমন যেগুলো প্রজেক্টে লাগে সেগুলো আমরা দেখবো। ওকে ওকে, আর রেফারেন্স হিসেবে তো আমাদের এই ওয়েবসাইটটা আছে। ওকে, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের মুখস্থ করার বা আমি যে বললাম সবকিছু প্র্যাকটিস করার এখনই দরকার নেই, কারণ আপনারা কিন্তু ক্লাস শেষে ক্লাস ভিডিওটা নেক্সট ডে এর ভিতরে পেয়ে যাবেন। সো আপনাদের তখন আপনারা কিন্তু আবার রিক্যাপ করে নিতে পারবেন। হ্যাঁ, সো সবকিছু যে এখনই মুখস্থ করতে হবে জিনিসটা এমন না। ওকে ওকে, আচ্ছা। এখন আমরা নেক্সট যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা সবাই ফেসবুক ইউজ করি কম বেশি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সো ফেসবুক দিয়ে আমরা কি করবো সেটা একটু পরে দেখবো, তার আগে আমরা একটা জিনিস দেখে নিই। ইমেজ, এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। এসটিএমএল তো অনেকগুলো ট্যাগ এক পর্যন্ত দেখলাম, এখন আমরা একটা সিঙ্গেল ট্যাগ দেখি। সো আমরা বিভিন্ন ওয়েবসাইটে ইমেজ দেখতে পাই, তাই না? যে ইমেজগুলো কোথা থেকে আসলো। সো আমরা একটা ইমেজ নিয়ে আসি, আপাতত একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। আশা করি আপনারা জানেন কিভাবে ইমেজ ডাউনলোড করতে হয়। এই ইমেজটাকে এবার আমি সেভ করব। কোথায় সেভ করব? আমার যে প্রজেক্ট ফোল্ডারটা, আজকে আমি যে প্রজেক্ট ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমরা ইমেজটা রাখবো। সেই ইমেজটার নাম আমি একটু রিনেম করে দিই, আমার বোঝার সুবিধার্থে রাখলাম। একটু যে আমার প্রজেক্ট ফোল্ডারে দেখি ইমেজটা আসছে কিনা। ইমেজের নাম কি বলতে পারবেন? এখানে কি নামে রাখলাম?
ফ্লাওয়ার। আচ্ছা লাস্ট এক্সটেনশনটা সহ বলবেন সব। ফ্লাওয়ার জেপিজি। জেপিজি না জেপেগ, এখানে জেপিইজি আছে, শুধু জেপিজি নাই। ওকে, সো ইমেজটা কোথায় আছে? ঠিক আমার রুট ডিরেক্টরিতে আছে নাকি কোনো ফোল্ডারের ভিতরে আছে? একটু দেখেন তো। ফোল্ডারের ভিতরে না, ইমেজটা দেখেন একটা রুট প্রজেক্ট ফাইলে ডিরেক্টরিতে, আছে। রুটে আছে, কোনো প্রজেক্ট মানে এর ভিতরে কোনো ফোল্ডারের ভিতরে নাই, রুটের ভিতরে আছে, তাই তো? যেভাবে এইচটিএমএলটা আছে সে সেম ওইতে ইমেজটা আছে। তাহলে আর আমার কোনো ফোল্ডারের নাম লিখতে হলো না, ডিরেক্ট আমরা ইমেজের নামটা লিখতে পারি। লিখলাম, দেন এখানে এসে আমরা আরেকটা অ্যাট্রিবিউট লিখব, এটা নাম দিব ফ্লাওয়ার। এখন এসআরসি এটা মানে হচ্ছে সোর্স। এই ইমেজটা কোথায় আছে? এই ইমেজটা আছে আমার রুট ডিরেক্টরিতে, কোনো ফোল্ডারের ভিতরে আছে না, তাহলে ইমেজটার নাম কি? নাম দিয়ে দিলাম। আর এই অল্টার ট্যাগ, এই অল্টার ট্যাগের কাজ কি কেউ বলতে পারবেন? ভাইয়া ইমেজটা শো না করলে ওই নামের একটা নাম শো করবে। আচ্ছা, ফার্স্টে দেখেন আমি ইমেজটা দিলাম, ইমেজটা চলে আসলো। এখন মনে করেন কোনো কারণে আপনার ইমেজটা লোড নিল না। সাপোজ আপনি চিন্তা করেন ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, তো ই কমার্স ওয়েবসাইটে মনে করেন আজ থেকে 12 বছর বা 10 বছর আগে তো আমাদের ইন্টারনেটের স্পিড খুব স্লো ছিল। যখন আপনি একটা ই কমার্স ওয়েবসাইটের হোম পেজে যান, দেখা যাচ্ছে 100 ইমেজ থাকলে 90টা ইমেজ লোড নিল, 10টা ইমেজ লোড নিতে পারলো না কোনো কারণে। সো ভিজিটর যেন না বুঝে যে এখানে কিছু নাই, সেজন্য অ্যাটলিস্ট বুঝে যে ইমেজটা লোড নেয়নি, বাট এখানে সানগ্লাস বা পেন ড্রাইভ বা ওয়াচ নামে কোনো একটা ইমেজ ছিল। সো অল্টার ট্যাগের মাধ্যমে এই জিনিসটা বোঝা। লাইক আপনার এবং এমন যদি হয় কোনো কারণে আপনি ইমেজের নাম লিখতে ভুল করলেন, এখানে সাপোজ আপনি জেপিজি লিখলেন জেপেগের জায়গায়, এক্সটেনশনটা ভুল লিখলেন, এখন দেখেন কি হবে, ইমেজটা কিন্তু আসতেছে না, বাট এখানে বোঝাচ্ছে যে ফ্লাওয়ার নামে কোন একটা ইমেজ আছে। তো অল্টার ট্যাগের কাজটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। অল্টার ট্যাগের আরেকটা কাজ আছে। অল্টার ট্যাগ না দিলে কি কিছুই আসবে না, রাইট? না, অল্টার ট্যাগ না যদি দেই তাহলে ভুল করলে কিছুই আসবে না, এটা হোয়াইট থাকবে। ওকে, আচ্ছা, অল্টার ট্যাগের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা এসইওর নাম শুনছেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন? জি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, মনে করেন আপনি একটা কফি শপ দিলেন, হ্যাঁ, তো কফি শপে বিভিন্ন কফির ইমেজ দিলেন। এখন আপনি চাচ্ছেন ওই ইমেজগুলো গুগলে কেউ সার্চ দিলে ওই ইমেজগুলো যেন শো করে। তারপরে সেই ইমেজগুলোতে অল্টার ট্যাগে রেখে দিলেন কফি শপ, বা আপনার কফি শপের যে নামটা ডাকা বা ক্রিমসন কফি শপ বা আর যা যা নাম আছে, গ্লোরিয়া, এভাবে আপনি রাখলেন। সো যখন কেউ গুগলে সার্চ দিল তাহলে যেন এই ইমেজটাও গুগলে সার্চের ইন্ডেক্স হয়। মেনলি এটা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, বাট তারাও এটা ইউজ করে। অল্টার ট্যাগটা মেনলি ইমেজটাকে এসইও করতে অল্টার ট্যাগটা ইউজ করা হয়। বোঝা গেল? ইমেজ জাতীয় ইমেজ এসইও। ওকে, আচ্ছা, সো এ পর্যন্ত তো সবাই মোটামুটি বুঝতে পেরেছে, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে আপনারা একটা কাজ করেন, আপনার একটা জাস্ট 5 মিনিটের ব্রেক নেন, আমরা আবার 8টা বাজে ক্লাস শুরু করবো। ওকে ওকে ভাইয়া, ঠিক 8:02 ক্লাস শুরু করবো। আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে, দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিন? জি দেখতে পাচ্ছি। জি ভাইয়া। জি ভাইয়া। জি, ওকে, এখানে রেকর্ডিং হচ্ছে। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফর্ম, তাই না? এটাকে একটা ফর্ম বলা যেতে পারে, যেখানে আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। সো এটা তো লগ ইন করার পরে আপনার প্রোফাইলে চলে যাবেন, সেটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ। বাট এই জিনিসটা ডিজাইন করে কিভাবে, বা এটা এসটিএমএলটা কিভাবে করে, সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, পুরো জিনিসটা হচ্ছে একটা ফর্ম থাকবে, ফর্মের ভিতরে একটা ইমেল অ্যাড্রেসের টাইপ থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে, তারপর একটা লগ ইন বা সাবমিট বাটন থাকবে। সো টোটাল জিনিসটা কিভাবে করতে পারি, সো এখানে এসে আমরা কি করব, ফর্ম নামে একটু ঠিক করে দিই, এটা লিকুইডে দেওয়া সিস্টেমে লাগে। আচ্ছা, এখানে এসে আমরা যে কাজটা করব, রেকর্ডিংটা কি স্টার্ট দিছিলেন? হ্যাঁ, ফর্ম নেব, এই ফর্মের ভিতরে হচ্ছে আমরা ফাইলগুলো বা ট্যাবগুলো অ্যাড করব।
সো আপনারা যদি কখনো ব্যাকএন্ডে কাজ করেন এই ফর্মের সাথে আবার দুটো অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে মেথড। সো অ্যাজ এ ডিজাইনার, ওয়েব ডিজাইনার, আপনাদের এই অ্যাকশন মেথড এই অ্যাট্রিবিউটগুলো আপাতত না জানলেও হবে, বাট আমি একটু বলে নিই, না যদি না বুঝেন সমস্যা নেই, হ্যাঁ জাস্ট একটু বলে দিই। অ্যাকশন মেথডের কাজ হচ্ছে আপনি যখন ফর্মটা ডিজাইন করবেন সেই ফর্মটাকে ফাংশনাল করার জন্য, লাইক কেউ একজন তার ডাটা সাবমিট করলো সেটা হয়তো কোনো ডাটাবেজে যাবে বা কোনো ইমেলে চলে যাবে, সেই জিনিসটাকে ফাংশনাল করার জন্য এই অ্যাকশন এবং মেথডটা কাজ করা হয়। জিনিসটাকে ভ্যালিডেশন করার জন্য কোন পেজে যাবে সেটা হচ্ছে অ্যাকশন, আর কোন মেথডে জিনিসটা যাবে সেটা হচ্ছে মেথড হিসেবে কাজ করে, লাইক গেট বা পোস্ট। সো এগুলো যখন ব্যাকএন্ডে কাজ করবেন তখন বুঝতে পারবেন। আপাতত এই অ্যাকশন এবং মেথডের আমাদের কোনো কাজ নেই, সো আমি এটা রিমুভ করে দিলাম। এর ভিতরে এসে আমরা একটা ট্যাগ দেখলাম, নাম হচ্ছে ইনপুট। এটার ভিতরে টাইপ আর নেম আছে, এই নেমটাও আমাদের আপাতত লাগবে না, কারণ হচ্ছে এটাও ব্যাকএন্ডের কাজ যখন ফর্মটাকে ফাংশনাল করব। সো নেমটা আমরা রিমুভ করে দিই, শুধু টাইপ রাখলাম। একটু ইন্টারাপ্ট করলাম, আপনি ফর্মের নিচে যে ইনপুটে আসলেন এটা মানে এটা ফর্মের আন্ডারে ইনপুট, রাইট? লাইক এই টেবিল ট্যাগ, হ্যাঁ, ওইটা কিভাবে আনতেছেন, মানে ইন্টারপ্রেস করে, মানে এটার আন্ডারে মানে আচ্ছা এই জিনিসটা একটু দেখি। হ্যাঁ আমি সব কিছু রিমুভ করে দিলাম। আমি ফার্স্ট হচ্ছে ফর্ম নিলাম, হ্যাঁ নিয়ে আমি এই যে এন্টারে ক্লিক করলাম, দুইটাই চলে আসলো তাই না? এটা মাঝখানে আরেকটা এন্টার ক্লিক করলাম, ওকে ওকে, দেন এখানে এসে আমি ইনপুট লিখলাম, ওকে। ও আচ্ছা, মানে ওইটা নিচে নামাইলে মাঝখানে লিখলে এটা এই সাইড থেকেই শুরু হবে, মানে এন্টার ক্লিক করলে হবে। আপনার কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করবেন, তাহলে সে মাঝখানে চলে আসবে এবং ওটা নিচে চলে যাবে, ওকে। হ্যাঁ মানে কোডগুলো তো এটা জেনারেট হয়, অটোমেটিক্যালি জেনারেট করাই আছে, এখানে করাই আছে, ওকে। সো এখানে এসে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি যদি এবার একটু দেখি, এটা দেখেন আমাদের এখানে একটা ফর্মের মতো অপশন চলে আসছে, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। এখানে এসে আমি কিছু একটা লিখতে পাচ্ছি। জি ভাইয়া। এখন এখানে আমি কিছু একটা লিখতে পাচ্ছি, হ্যাঁ তাই না? বাট অ্যাকচুয়ালি এখানে এসে আমি কি লিখবো, এটাও তো একটা কোশ্চেন থাকতে পারে, তাই না? কি লিখবো? সো ভিজিটররা কি বুঝবে এটা এখানে এসে কি লিখবে? তো আমি এখানে ফার্স্টে লিখতে পারি, ফর্মের টাইপটা হচ্ছে টেক্সট, এখানে টেক্সট ফিল্ড হিসেবে কাজ করবে। আর কি লিখবে? ফুল নেম। এখন দেখেন তো, এখন যে কেউ আসলে বুঝবে যে এখানে তার একটা ফুল নেম লিখতে হবে, তাই না? প্লেস হোল্ডারের মাধ্যমে বোঝানো হচ্ছে তাকে এখানে নেম লিখতে হবে। সেম ভাবে আমি যদি এখানে এসে আরেকটা ইনপুট টাইপ দিই, এবার এটা টাইপ দিলাম আমি ইমেল, আর এখানে এসে লিখলাম প্লেস হোল্ডার হচ্ছে ইমেল অ্যাড্রেস। দেখেন ইমেল অ্যাড্রেস চলে আসলো, ঠিক আছে? দুটো জায়গায় আমি একটা ব্রেক দিয়ে দিই, তাহলে নিচে চলে আসবে। চলে আসছে? আরেকটা ব্রেক দিলে বেটার হতো। ওকে, সো ফার্স্ট হচ্ছে ফুল নেম, এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস। এই ফুল নেমের টাইপটা হচ্ছে টেক্সট, এখানে যে কোনো টেক্সট লেখা যাবে। আর এই ইমেল অ্যাড্রেসের এখানে এসে আমরা টাইপটা লিখলাম কি? ইমেল। কেন ইমেল? কেন এখানে যেন শুধু ইমেল অ্যাড্রেসটা আসে। সো আমি এখানে সাপোজ লিখলাম তারিক @gmail.com। সো এই যে @ এটা যেন অবশ্যই থাকে, এই কারণে এটার টাইপটা হচ্ছে ইমেল। আর এখানে হচ্ছে যে কোনো টেক্সট যেন আমি লিখতে পারি, দ্যাটস এটা টাইপটা হচ্ছে টেক্সট। সবাইকে কি বোঝাতে পারলাম? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ভাইয়া, প্লেস হোল্ডারের যে ইয়াটা, এটার সাইজটা কি অলওয়েজ সেমই থাকবে? আমি আজকে সাইজ নিয়ে কোনো কথা বলবো না, আমি ডিজাইনে যাচ্ছি না, তাই না? এটাকে আমরা পরে সিএসএস দিয়ে এটা বড় করব, ছোট করব, ঠিক আছে? ওকে ওকে, এখন এখানে এসে আপনি আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন, অটো কমপ্লিট অফ। এটা মানে কি কি বলতে পারবেন? এই যে অটো কমপ্লিট অফ, এনিওয়ান? আচ্ছা, এই অটো কমপ্লিট অন অফ মানে হচ্ছে লাইক আমি যদি সাপোজ
যখন কোনো ব্রাউজারে এরকম ফর্ম সাবমিট করতে বা রেজিস্ট্রেশন করতে বা সাইন আপ বা সাইন ইন করতে হয়, নর্মালি আপনারা কী করেন, আপনারা একটা নাম লেখেন, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা লেখেন। যখন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা লেখা শুরু করেন, সে কী করে, একটা ড্রপ ডাউনের মতো অনেকগুলো ইমেল অ্যাড্রেস সাজেস্ট করে, তাই না? কিভাবে সাজেস্ট করে? সেটা হচ্ছে এমন টাইপের ইমেলগুলো সে সাজেস্ট করে যে টাইপের ইমেলগুলো দিয়ে আপনি অলরেডি এই ব্রাউজারে কোনো না কোনো একটা পোর্টাল বা কোনো জায়গায় বা এই ওয়েবসাইটে আপনি লগ ইন করেছেন, তাই না? সেভ আছে এই ইমেলগুলো কোথায় সেভ করা আছে? আপনার ব্রাউজারের ক্যাশে, মানে আপনার ব্রাউজারের কোনো একটা স্টোরেজে এই ইমেলগুলো সেভ করা আছে। বাট আমি যদি চাচ্ছি যে হঠাৎ আমার ব্রাউজারের ইমেলগুলো সেভ করা থাকুক, বাট আমি সাজেস্ট করতে চাচ্ছি না, তাহলে আমি এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি যেটা নাম হচ্ছে অটো কমপ্লিট অফ। তার মানে আমার ব্রাউজারে ইমেল অ্যাড্রেসগুলো সেভ করা থাকলেও সেই ইমেল অ্যাড্রেসগুলো সাজেস্ট করবে না, যেন আমাকে সম্পূর্ণ ইমেল অ্যাড্রেসটা লিখে তারপর লগ ইন করতে হয়। বুঝা গেল? যদি চাই আসুক তাহলে কি অন করতে হবে না? বাই ডিফল্ট অন থাকে। ওকে, আর যদি না চাই তাহলে অফ করে দেবো। ওকে, হ্যাঁ, ক্যাশ যেটা হচ্ছে আপনার ব্রাউজারের স্টোরেজে সেভ করা থাকে। ওকে, এবার আমরা আরেকটা ইনপুট ট্যাগ, আমি যদি অটো কমপ্লিট অফটা যদি না দিই তাহলে ওটা অটোমেটিক অন হয়ে থাকবে, এটা বাই ডিফল্ট অন থাকবে। আর যদি অফ করে দিই তাহলে ওটা আপনার তখন হয়ে যাবে, অফ হয়ে থাকবে। রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা যদি এখানে আরেকটা জিনিস লিখি, টাইপ হচ্ছে পাসওয়ার্ড। এখানে এসে আমরা প্লেস হোল্ডার দিলাম, প্লেস হোল্ডার আমরা লিখলাম পাসওয়ার্ড। এবার দেখেন একটা মজার জিনিস, এখন আমরা এখানে এসে নাম লিখবো, ইমেল অ্যাড্রেস লিখবো। সাপোজ নাম লিখলাম, আমি আমার ইমেল অ্যাড্রেস লিখলাম, পাসওয়ার্ড লিখবো। দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু দেখাচ্ছে না, সে কিন্তু বুলেট হয়ে আছে, কারণ এটা টাইপটা হচ্ছে পাসওয়ার্ড, রাইট? আগেরগুলো দেখেন এটা টাইপ ছিল টেক্সট, এটা টাইপ ছিল ইমেল, বাট এটা টাইপ হচ্ছে পাসওয়ার্ড। দ্যাটস ওয়াই এখানে আমার এটা পাসওয়ার্ডের টাইপ অনুযায়ী আছে দেখে এটা কিন্তু ভিউ করতেছে না, তাই না? জি ভাইয়া। আমি যদি এটা টাইপটা টেক্সট দিতাম তাহলে কি ভিউ করতো? জি ভাইয়া। জি, ভিউ করতে টেক্সট দিলে ওটা আমার শো করতে, আমি কি লিখতেছি তখন ভিউ করবে। বুঝি নাই কি বলছেন? পাসওয়ার্ডের কোডিং এর যেটা আপনি যদি ওখানে টেক্সট যদি দেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা তখন শো করবে। রাইট, এটাই বলতে চাচ্ছিলাম। তো জিনিসটা দেখেন আমি একটু অন্যভাবে করি, একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। আমি একটু এখন ডেভেলপার টুলসে যাব, হ্যাঁ, বা ডেভ টুলসে যাব, জিনিসগুলোর সাথে আপনাদের পরিচয় করা দিচ্ছে। মাউস থেকে রাইট ক্লিক করবেন, এখান থেকে ইন্সপেক্ট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি, ক্লিক করবেন। জি, ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার HTML এর সব কোডগুলো এখানে দেখতে পারবেন, আর এখানে হচ্ছে আপনার CSS এর যদি থাকে, এখন আমাদের কোনো CSS নাই দেখে দেখাচ্ছে না, বা যখন আমি CSS লিখবো এখানে হচ্ছে CSS এর সব কিছু থাকবে যে স্টাইল নামে। আর কনসোলে গেলে জাভাস্ক্রিপ্টের যদি কোনো পোর্ট থাকে ইন ফিউচারে, যদি এই কোর্সে নাই থাকলে তখন এই কনসোলের থেকে আমরা করতে পারতাম। সো আমরা এলিমেন্টসে চলে আসি, এখানে আমার HTML এর সব কোড থাকবে। এই যে এখানে একটা কি বলে কার্সর পয়েন্টার দেখতে পাচ্ছেন এখানে একটা, জি, এটাতে আমি ক্লিক করলাম, এখন এটা ব্লু হয়ে গেছে না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি দেখেন আমার মাউসটা আমি যেখানে রাখছি, যেখানে হোভার করতেছি মাউসটা, আমার কোডটা কি সেই জায়গায় চলে যাচ্ছে না? দেখেন এখানে লক্ষ্য করবেন, আমি যখন ইমেজে রাখলাম এটা ইমেজে চলে আসছে, দেখছেন? আমি যখন এখানে রাখলাম দেখেন এটা ইনপুট টাইপে চলে গেছে, তাই না? আমি যখন এটা পাসওয়ার্ডে রাখলাম তখন তো এটা কি পাসওয়ার্ডে চলে আসছে না? আসছে? জি জি ভাইয়া। এবার যদি আমি এটা টাইপটা চেঞ্জ করে পাসওয়ার্ড থেকে টেক্সট করে দিই, আমি কিন্তু এখানে দেখতে পারবো আসলে কোন পাসওয়ার্ডটা আমি ইউজ করছি। বুঝা গেল? জি, সবাই কি ক্লিয়ার? অনেক সময় এমন হয় না, আপনি ফেসবুক বা বিভিন্ন অ্যাকাউন্টে লগ ইন করছেন, পাসওয়ার্ডটা সেভ আছে ক্যাশে, বাট আপনি মনে করতে পারতেছেন না, তখন এই টাইপটা টেক্সট করে দিলে কিন্তু পাসওয়ার্ডটা শো করবে, তাই না? এটাকে আমরা তখন চেঞ্জ করতে পারবো? ফেসবুকে এগুলো মানে ব্যাক এন্ডের লেখাগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো? ব্যাক এন্ডে কিছুই করতে পারবেন না, ফ্রন্ট এন্ডে। আপনি সাপোজ এখানে এখন এটা আমি রিলোড দিলে এটা কিন্তু আবার আগের জায়গায় চলে আসবে, কারণ আমার এটা তো সার্ভার আমি সেভ করিনি, তাই না? আমি জাস্ট ব্রাউজার অনেক সময় যে শো পাসওয়ার্ডের অপশন থাকে, এটা কি এখান থেকেই করে? এই যে ক্লিক করলে পাসওয়ার্ডটা শো করে এরকম। জি জি জি, ওটা হচ্ছে আপনার যে কোরির মাধ্যমে করে, ওটা হচ্ছে ওই যে ইভেন্ট করে। লাইক হচ্ছে আপনার এটা টাইপটা আছে এখন পাসওয়ার্ড, যখন আপনি এটা ক্লিক করবেন সেটা টাইপটা টেক্সট হয়ে যাবে, তখন পাসওয়ার্ডটা শো করবে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার?
জি 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 এই পর্যন্ত clear। আচ্ছা ভাই জি আরেকটা ভাই। জিনিস বলছেন এই পাশে কি এর জন্য বললেন এইটা হচ্ছে সিএসএস না এই যে এই আর স্টাইলের এইখানে এখানে থাকবে সিএসএস আর এখানে হচ্ছে সব HTML এর কোডগুলো দেখতে পাবেন। সিএস এর কাজটা কি আসলে এটা আমি সিএসএস নিয়ে জানি আজকে না। ডিসকাস করব না। সিএসএস এর কাজ Hello. হচ্ছে ডিজাইন করা, ডেকোরেশন করা। আমার ওয়েবসাইটে যে Okay. ডেকোরেশনের কাজটা হচ্ছে সিএসএস করবে। আজকে আমরা শুধুমাত্র পিওর HTML শিখব। আর এইচটিএমএল কাজটা মানে মেইনলি এই আচ্ছা, ভেরি এলিমেন্টস গুড। গুলাতে আচ্ছা, শুরুতে এটা বলা উচিত ছিল বা আপনারা হয়তো আমাকে কোশ্চেন করেননি। HTML এর কাজটা কি? HTML মানে কি? আমরা এটা যেটা করতেছি এটা কি বলে আসলে জি, সে। বলে না কি বলে এটা? আচ্ছা, আমি একটু বলি। HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে যদি আমি এটা ফুল অ্যাব্রিভিয়েশন দিই, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি HTML এর কাজটা কি? জিনিসটা কম্পেয়ার করেন হিউম্যান বডির সাথে। হ্যাঁ, আমাদের বডির সাথে কম্পেয়ার করেন। আমাদের বডির ভিতরে একটা স্কেলেটন আছে বা কঙ্কাল আছে। এই কঙ্কালের কাজ কি? কঙ্কালের কাজ হচ্ছে আমার স্ট্রাকচারটা দেওয়া, আমার বডির স্ট্রাকচারটা কঙ্কালের কাজ, মার্কআপটা দেওয়া। ঠিক ওয়েবের HTML এর কাজটা হচ্ছে মার্কআপ। ও HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মার্কআপ বা স্ট্রাকচারটা প্রোভাইড করবে। দেন এই স্ট্রাকচারের চারপাশে ডেকোরেশনের কাজটা করবে সিএসএস। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। সবাই তাই ক্লিয়ার? again repeat করতে- আচ্ছা, রিপিট করার থেকে আমি আরেকটা এক্সাম্পল দিই আপনাদের। জি, জি। কনস্ট্রাকশন বিল্ডিং দেখছেন তো, তাই না? বা এখন তো ওয়েবসাইট নিয়ে কোনো এক্সাম্পল দেওয়া যায়? হ্যাঁ, ওয়েবসাইটে দিচ্ছে। মনে করুন কনস্ট্রাকশন বিল্ডিং। তো কনস্ট্রাকশন বিল্ডিং যখন করে বা একটা বিল্ডিং যখন তৈরি করে, তো বিল্ডিং তৈরি করার সময় ফার্স্টে কি করতে হয়? ফার্স্ট হচ্ছে বিল্ডিংয়ের আন্ডার কনস্ট্রাকশনের কাজটা করতে হয়, ফাউন্ডেশনের কাজটা করতে হয়। তারপরে চারপাশে দোতলা, তিনতলা, চারতলা যততলা হবে তার ফাউন্ডেশনটা দিতে হয়, তাই না? দেন এটা যখন কমপ্লিট হয়ে যায়, তারপরে বিল্ডিংয়ের চারপাশে ডেকোরেশন করতে হয়, দরজা, জানালা, রং করতে হয়। এই যে ফার্স্টে যে আন্ডার কনস্ট্রাকশনে দিল, তারপর ফাউন্ডেশন দিল, ওয়েবও ঠিক HTML এই কাজটাই করে, আপনার ফাউন্ডেশন বা মার্কআপটা প্রোভাইড করে। দেন চারপাশের ডেকোরেশনটা হচ্ছে সিএসএস করে। বুঝে গেল? মেন হচ্ছে আপনার কন্টেন্টগুলো জি ভাইয়া। HTML দিবে। ওকে? আচ্ছা ভাই আরেকটা জিনিস, আমরা তো এটা ওয়ার্ডপ্রেস এর জন্য করতেছি, এটা কি ওয়ার্ডপ্রেস এর জন্যই শুধু ইফেক্টিভ হবে নাকি সবকিছুর আমরা জন্যই এখন কাজ করবে? ওয়ার্ডপ্রেসে যাচ্ছি না। আমরা ওয়ার্ডপ্রেস, শপিফাই কোনো কিছুই জানি না। আমরা আজকে আচ্ছা। শুধুমাত্র HTML শিখছি। এই HTML CSS আমার যে কোনো ওয়েবসাইটে লাগবে। ইভেন আপনি যদি ফেসবুকে বা নেটফ্লিক্স ওয়েবসাইটের কথা বলেন, তাদের ওয়েবসাইটেও HTML CSS ইউজ করা হয়েছে। ওকে? মানে এটা সব সব ওয়েবসাইটের ক্ষেত্রেই একটা লাগবে। জিনিস মনে রাখবেন, ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডটাকে বলা হয় ক্লায়েন্ট সাইড ভিউ আর ব্যাক এন্ডটাকে বলা হয় সার্ভার সাইড ভিউ। আপনি ক্লায়েন্ট সাইড ভিউর কোডগুলো দেখতে পারবেন ভিউ পেজ সোর্সে গিয়ে, বাট আপনি কখনো সার্ভার সাইডের কোডগুলো দেখতে পারবেন না। বুঝা গেল? আচ্ছা, আমি দেখতে পারবো না অ্যাজ এ কাস্টমার হিসেবে মানে অ্যাজ এ ভিজিটর হিসেবে। ভিউয়ার হিসেবে, রাইট? বাট অ্যাজ এ ডেভেলপার হিসেবে তো আমি ব্যাক আপনি যদি ব্যাকএন্ডে যদি কাজ করেন ওই ওয়েবসাইট নিয়ে, ওয়েবসাইটের অ্যাক্সেস যদি আপনার থাকে, মানে উইদাউট অ্যাক্সেস আপনি শুধুমাত্র ক্লায়েন্ট সাইড ভিউটা দেখতে পারবেন না, সার্ভার সাইডটা দেখতে পারবেন না। সার্ভার সাইড, কারণ সার্ভার সাইড হচ্ছে কি কনফিডেন্সিয়াল, যেখানে আপনার ডাটা নিয়ে কাজ হবে, পেমেন্ট গেটওয়ে থাকবে, চেক আউট পেজ থাকবে। সো সার্ভার সাইডটা শুধুমাত্র সেই দেখতে পারবে যার কিছু ওটার অ্যাক্সেসটা আছে। আর একটা ওয়েবসাইটের, যে কোনো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, HTML, CSS আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। HTML CSS হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা বলা যেতে পারে কি বলা যেতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। সো HTML CSSটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মার্কআপ দিবে, স্ট্রাকচার দিবে। HTMLটা স্ট্রাকচার দিবে, CSSটা হচ্ছে আপনার ডিজাইন দেবে। তাহলে জাভাস্ক্রিপ্ট কি দিবে? জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রাণ দিবে বা ওয়েবসাইটটাকে ইন্টারেক্টিভ করতে সাহায্য করবে। এই যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকেন, বিভিন্ন টাইপের অ্যানিমেশন দেখেন বা ইভেন্ট দেখেন, ক্লিক করলে হাইড হয়ে গেল, ক্লিক করলে শো করলো, পপ আপের মতো আসলো, এই টোটাল জিনিসটা করা হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। বুঝা গেল? আমরা এই বিষয় শিখতেছি তাহলে এই কোর্স। আমরা এখন বর্তমানে ওয়েব ডিজাইন শিখতেছি, আর ওয়েব ডিজাইনের দুইটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে HTML এবং CSS। ও জাভাস্ক্রিপ্টটা আলাদা আলাদা করছে। সবাইকে ক্লিয়ার? এই CSS এর ফুল ফর্মটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শেপস। তবে আমরা এই কোর্সটা করে বেসিক্যালি ওয়েব ডিজাইনটা ফুললি করতে পারবো। মেইনলি আমাদের এই কোর্সের মেইন টপিকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই। সো ওয়ার্ডপ্রেস এবং শপিফাই নিয়ে আমরা কাজ করব। তার আগে আমরা হচ্ছে বেসিক ওয়েব ডিজাইনটা শিখে রাখবো, যেন ওয়ার্ডপ্রেস এবং শপিফাই নিয়ে কাজ করতে গেলে আমাদের এই জিনিসটা হেল্পফুল হয়। ওকে?
ওকে, সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া clear। জি ভাইয়া। ওকে, এবার আমরা এখানে এসে আরেকটা ইনপুট টাইপ নিলাম, এটার নাম দিলাম সাবমিট। নেমটা আমরা রিমুভ করে ফেলি, এখানে এসে আমরা নাম দিলাম সাবমিট দিতে পারেন বা সেন্ড দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। সো আসলো একটা বাটনের মতো, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, এটাকে যদি আমি একটা ব্রেক ট্যাগ ইউজ করি, জি ভাইয়া। আচ্ছা, এখানে তো লাগবে না, এটা তো আর নাই, এখানে দিই। ওকে, দেখতে পাচ্ছেন? ইমেল, ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড আর লাস্ট হচ্ছে সেন্ড। এখন দেখেন, আমি এটা একটু রিলোড দিই। এখানে আমি একটা নাম লিখলাম, যে কোনো একটা কিছু লিখলাম, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিলাম। এখন দেখেন, একটু ফলো করবেন, আমি যখন সেন্ড বাটনটা ক্লিক করছি একটা রিলোড নিচ্ছে না? সেন্ড বাটনটা ক্লিক করার পর একটা কি পুরো ওয়েবসাইটে একটা রিলোড নিল না? জি ভাইয়া। আচ্ছা, এর কারণটা হচ্ছে এটার টাইপটা হচ্ছে সাবমিট। সাবমিট মানে হচ্ছে ডাটাকে পাঠানো, মানে সাবমিট করো, তোমার ফ্রন্ট এন্ডের ডাটাকে ডাটাবেজে পাঠাও। যদি আমরা এখন ডাটাবেজ নিয়ে কাজ করছি না, বাট সাবমিট বাটনটার কাজ হচ্ছে ডাটাকে পাঠানো। সো এখানে আমাদের দ্যাটস এ ফর্মের ভিতরে যদি কোনো একটা বাটন নিয়ে কাজ করতে হয়, সেই বাটনটার টাইপ হবে কি? সাবমিট। মনে থাকবে? ভাই আরেকটা কোশ্চেন আমার এখানে, যেটা সঙ্গত কারণে, যে আমরা আগেগুলো দিয়েছিলাম প্লেস হোল্ডার, এখানে দিলাম ভ্যালু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে এটা কিন্তু কোনো ফর্ম না। হ্যাঁ, আগেরগুলোতে কি ছিল, এখানে কিছু একটা লেখা যেত এটা ভিতরে, তাই না? আর এখানে জিনিসটা লেখাই আছে, এটা একটা বাটন, দ্যাটস একটা ভ্যালু হবে। সেন্ডটা কি চাইলে আমরা পাশে দিতে পারতাম কোথাও? কোনটা? কি করতে? এই সেন্ড বাটনটা আবারও ওখানে বলছি, শুধু ব্র্যাকেটটা উঠায় দিলেই তো হয়ে যেত। আবারও বলছি, একটু ক্লাসে মনোযোগ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে এক সময় একটা ক্লাস 2 ঘন্টা হলে মাঝে মাঝে হয়তো মনোযোগটা চলে যেতে পারে। আমি কিন্তু ব্রেক বাটনটা না দেওয়ার কারণে পাশেই ছিল, আমি যখন দুটো ব্রেক বাটন দিলাম তখন সে নিচে চলে আসে। আরেকটা জিনিস হচ্ছে, আজকে কিন্তু আমি কোনো সিএসএসে যাব না বা ডিজাইনে যাব না। সো পাশে, উপরে, ফন্ট সাইজ, কালার, এগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করবো। আমরা আজকে শুধুমাত্র পিওর এসটিএমএল শিখবো। ওকে, বুঝাতে পারলাম? জি ভাইয়া। ওকে, একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, ক্লাসে একটু কনসেন্ট্রেশনটা দিতে হবে। মাঝখানে এই কারণে একটা ব্রেক দাও 5 মিনিটের, অ্যাটলিস্ট যেন আপনি আবার পানি খেয়ে বা একটু রিফ্রেশ হয়ে আবার ক্লাসটা করেন। হ্যাঁ, 1 না 2 ঘন্টা ক্লাস করতে হয়। এটা আসলে ভাইয়া মনোযোগের বিষয়, এখানে ল্যাঙ্গুয়েজটা আসলে ইজি হতে একটু সময় লাগবে আপনার। না না, আপনার ল্যাঙ্গুয়েজ আমি এক্সপেক্টই করি যে আপনি বারবার আমাকে কোশ্চেন করবেন, বাট যেন এমনটা হয় যেন আপনি মনোযোগ দিচ্ছেন, হয়তো আপনার কোনো একটা টপিকস আপনি কনফিউজ, এই কারণে কোশ্চেনটা করছেন। ওকে, আচ্ছা, প্রথম 2-3টা ক্লাস এইভাবে আপনাদের যাবে, নো প্রবলেম। আমিও চেষ্টা করবো যতটুকু স্লো যাওয়া যায়। ওকে, সো আমরা মোটামুটি ফর্মটা দেখলাম। আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারি, বাটন। বাটন কি কাজে ইউজ করে? লাইক আমরা এখানে লিখলাম রিড মোর, আর বাটনের টাইপটা হবে বাটন, কারণ এটা বাটন হিসেবে কাজ করবে। আর আগেরটা হচ্ছিল সাবমিট বাটন হিসেবে কাজ করতো, যেখানে ডাটা পাঠানোর জন্য। আর এখানে আমরা কোনো ডাটা পাঠাচ্ছি না, এটা একটা আলাদা সিঙ্গেল বাটন, যেখানে হয়তো কোনো একটা পেজের লিঙ্ক থাকবে, সে ওই পেজে চলে যাবে। দ্যাটস ওয়াই এই বাটনের টাইপটা হচ্ছে বাটন। ক্লিক করলাম, আসছে রিড মোর বাটন। জি, দেখেন এখানে ক্লিক করলাম। আমরা একটা কাজ করতে পারি, রিড মোর বাটন এর নিচে আমরা আরেকটা জিনিস নিতে পারি, অ্যাঙ্কর ট্যাগ। মনে করেন অ্যাঙ্কর ট্যাগ মানে হচ্ছে লিঙ্ক আপ করার জন্য। HREF মানে হচ্ছে হাইপার রেফারেন্স। এখানে আপনি মনে করেন কোনো একটা পেজ লিঙ্ক করবেন। আপাতত আমরা হ্যাশ রাখলাম, আর এখানে লিখলাম ক্লিক মি, রিলোড দিলাম, আসছে ক্লিক মি লেখাটা। ক্লিক করলাম, কোথাও কি যাচ্ছে? যাচ্ছে না, সে হ্যাশে চলে যাচ্ছে। তো আমি একটা লিঙ্ক কপি করি, সাপোজ আপনাদের এই গ্রুপের লিঙ্কটাই দিলাম, এখানে এটা রিপ্লেস করে দিই। এখন দেখেন রিলোড দিলাম, ক্লিক করলে কোথায় যাচ্ছে? আপনাদের ফেসবুক গ্রুপে চলে যাচ্ছে, তাই না? জি ভাইয়া। বাট আমি যদি এমন চাচ্ছি, এখানে ক্লিক করলে
ফেসবুক গ্রুপে যাবে বা সে একটা নতুন ট্যাবে গিয়ে ওপেন হয়ে তারপর যাবে, আর এটা যেভাবে আছে সেভাবে থাকবে, তাহলে কি করতে পারি? তাহলে যে জিনিসটা আমাকে করতে হবে, এখানে এসে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, মানে তুমি নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন হও। রিলোড দিলাম, ক্লিক করলাম, দেখেন এবার কি লিঙ্কটা নতুন একটা পেজে গিয়ে ওপেন হচ্ছে, আর আগেরটা আগের জায়গায় আছে না, আগের পেজটা। এর আগেরটাও কি নতুন ট্যাবে হলো না? না, এর আগেরটা আমি এটা যদি রিমুভ করে দিই, ভাইয়া এর আগেটা তার মানে সে ওই একই জায়গা থেকে রিলোড করতো, আর এখন যেটা দিচ্ছেন সেটা আলাদা ট্যাব নিয়ে সে ওপেন করছে, রাইট? আমি যদি আবার হচ্ছে এই আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা সরায় ফেলি, রিলোড দিলাম, ক্লিক করলে কি হচ্ছে? সেম ট্যাবে ওপেন হচ্ছে না? জি জি জি। এবার আমি এখানে চলে আসলাম, এবার এখানে এসে আমি টার্গেট অ্যাট্রিবিউটটা অ্যাড করলাম, করার পরে কন্ট্রোলার দিয়ে সেভ করে এখানে রিলোড দিলাম। এবার যখন আমি ক্লিক করলাম, এবার কি সে নতুন ট্যাবে ওপেন হচ্ছে না? নতুন ট্যাবে, জি ভাইয়া। বুঝতে পেরেছেন দুইটা ডিফারেন্স? জি ওকে, জি ভাই, জি হ্যাঁ ফয়সাল সিদ্দিক, নো প্রবলেম, কমপ্লিকেটেড লাগবে, এটাই স্বাভাবিক। প্রথম 3টা ক্লাস আমি নিজেও জানি, যারা একেবারে নতুন তাদের জন্য একটু কমপ্লিকেটেড লাগবে, বাট মেক শিওর আপনি যেন এফোর্টটা বেশি দেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার ক্যাপাসিটিতে হয়তো 2 ঘন্টা সময় দিলে হবে না, 4 ঘন্টা সময় দিতে হবে, ওই সময়টা যেন দেন, বা 4 ঘন্টা কেন 6 ঘন্টাও লাগতে পারে, টাইমটা দিতে হবে। হ্যাঁ, এটা একটু মেক শিওর করুন। ওকে, সো আমরা মোটামুটি দেখলাম HTML এর ট্যাগগুলো কীভাবে কাজ করে। এখানে আমরা আজকের ক্লাসে মোটামুটি, আমি যদি বলি অনেস্টলি বললে, আজকের ক্লাসে আপনারা অলমোস্ট 50 থেকে 70% ট্যাগ। আপনার মাইক্রোফোন ডিজেবল হয়ে গেছে কেন? অ্যাকচুয়ালি মাইক্রোফোন আপনার আপাতত লাগতেছে না, আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি চ্যাট বক্সের মাধ্যমে করতে পারেন। তারপর যদি মাইক্রোফোন ডিজেবল থাকে, আপনি একটু দেখে নেবেন আপনার হেডফোনটা ঠিক আছে কিনা, অথবা এই যে ব্রাউজারের উপরে এখানে একটু ক্লিক করে দেখবেন এখানে আপনি অ্যালাউ করছেন কিনা। মাইক্রোফোনটা মাঝে মাঝে ব্লক থাকে, এটাকে অ্যালাউ করতে হয়, ঠিক আছে? এই যে ব্লক করা থাকলে তাহলে কিন্তু অন হবে না, এটাকে কন্টিনিউ দিয়ে দেবেন, তাহলে হচ্ছে কাজ করবে। ওকে, আচ্ছা, ক্লাস ধরে আর এক মিনিট নিবে, বুঝি নাই মুসলিউদ্দিন কিছু বলছেন? সরি স্যার, এই মিস্টেক হলো। ওকে, সো মোটামুটি আমরা দেখলাম যে কিভাবে HTML ট্যাগ কাজ করে। আপনারা যদি একটু এই ওয়েবসাইটটা আসেন, এই ওয়েবসাইটে আসলে মোটামুটি এই ওয়েবসাইটে আপনারা HTML এর যতগুলো ট্যাগ দেখতে পাচ্ছেন বা কন্টেন্ট দেখতে পাচ্ছেন, বিশ্বাস করবেন কিনা জানি না, অনেস্টলি বলি ম্যাক্সিমাম ট্যাগে আপনার আজকের ক্লাসের ডান। এই যে এখানে এখানে আনঅর্ডার লিস্ট বা লিস্ট আইটেম ইউজ করা হয়েছে, হ্যাঁ CSS দিয়ে এটাকে হয়তো অনেক বিউটিফাই করা হয়েছে। এখানে দেখেন H2 ট্যাগ ইউজ করা হইলো, বা এখানে হয়তো P ট্যাগ ইউজ করা হইলো, বা এখানে হয়তো অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে এটাকে লিঙ্ক আপ করা হইলো, এইভাবে কিন্তু এই জিনিসগুলো ইউজ করা হয়েছে। সো HTML এর যতগুলো ট্যাগ আপনারা আজকে দেখলেন, মোটামুটি আপনি ধরে রাখেন আপনার 60 থেকে 70% ট্যাগ আজকে শেখা হয়ে গেল, এখন হচ্ছে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। সো আমি আজকের ক্লাসে কন্টেন্ট বাড়াবো না, বাট আমি হচ্ছে আজকের ক্লাসে আমাদের আরো কিছু জিনিস দেখাতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাদের আজকের ক্লাসে ফার্স্ট যে জিনিসটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কি থাকবে, এবং এই যে আমরা ওয়েবসাইটটা বানাবো বা অ্যাসাইনমেন্টের যে জিনিসটা থাকবে সেটা কিভাবে আমরা সাবমিট করব, এই জিনিসটা আমি এবার দেখাবো। ওকে, জি ভাই, জি ভাই। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট শিট, আমি শিটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফেসবুক গ্রুপে। অনলি কমেন্ট করতে পারবেন, আগে শুনেন আমি কিভাবে বলছি, তারপর কোশ্চেন করবেন। ওকে, লিঙ্কটা আমি দিয়ে দিলাম।
অলরেডি আমি আপনাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম। সো আপনাদের অ্যাসাইনমেন্ট কী থাকবে, তাই তো? অ্যাসাইনমেন্ট হচ্ছে, প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে আজকের ক্লাসে যা শিখলেন সেই জিনিসগুলো ইউজ করে আপনাদের একটা পার্সোনাল রেজিউমি বা আপনার সিভি বলতে পারেন ডিজাইন করবেন। ডিজাইনটা কেমন হবে, এখানে আপনি যদি সিএসএস ইউজ করতে চান করতে পারেন, নো প্রবলেম, যদি না করতে চান তাও হবে। সো ডিজাইনটা হবে আপনার এখানে হচ্ছে একটা ইমেজ থাকবে, ঠিক আছে, HTML ইউজ করে করবেন। দেন হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলসগুলো এখানে থাকবে, সেটা হতে পারে আনঅর্ডারলি বা অর্ডারলি হতে পারে, লাইক হচ্ছে এভাবে থাকতে পারে। দেন হচ্ছে আবার আরেকটা নেবেন, সেখানে হচ্ছে আপনার এডুকেশন, তারপর হচ্ছে আদার এক্সপিরিয়েন্স, এবং সবার শেষে আপনি একটা আপনার সিগনেচার আপলোড করতে পারেন। সেটা ইমেজ হতে পারে, ছবি দিয়ে তুলে সেই ইমেজটা আপলোড করতে পারেন, আর না থাকলে সমস্যা নেই। জাস্ট এইভাবে আপনার ডিজাইনটা হবে, একটা ইমেজ থাকবে, আপনার হচ্ছে পার্সোনাল ডিটেলস, এডুকেশন, আদার এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো থাকবে। সেটা আপনি HTML ট্যাগ ইউজ করতে পারেন। HTML ট্যাগ ইউজ করার পাশাপাশি যদি আপনার মনে হয় একটু CSS ইউজ করা দরকার করতে পারেন, না পারলেও সমস্যা নেই, যেহেতু আজকের ক্লাসে আমরা CSS কভার করিনি, সো CSS কাউন্ট করা হবে না, বাট আপনি ইউজ করলে ইটস ওকে, নো প্রবলেম। আমাকে বুঝাতে স্যার পারেন? আজ ক্লাস তো সিএসএস আমরা দেখিনি, তো আমি তো HTML দিয়ে আমাকে এটা করতে হবে, তাই তো? রাইট, আমি কিন্তু এটাই বললাম। জি স্যার, সেটাই। ওকে, সবাইকে বুঝাতে পারলাম অ্যাসাইনমেন্টে কি থাকবে? জি ভাইয়া। একটু রেসপন্স করো। জি ভাইয়া। টোটাল 35 স্টুডেন্ট আছে, জি ভাইয়া। একটু কাউন্ট করব যে 35 জনে কি রেসপন্স করছেন কিনা, চ্যাট বক্সে করবেন। জাস্ট বুঝতে পারলে আন্ডারস্টুড লেখেন, তাহলে হবে বাই ইয়েস। সিরাজুল ইসলাম, আপনার ভিডিওটা অফ করে দেন। এইটা কি আমরা মানে HTML এ সেভ করেই আপনাকে সাবমিট করব, রাইট? রাইট। ওকে, এবার হচ্ছে কিভাবে সাবমিট করব। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি। ওকে, জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। গিটহাবে যাব। গিটহাবের নাম শুনছেন আপনারা? ভাইয়া নাম জি ভাইয়া। এটা কিভাবে কাজ করে জানি জি ভাইয়া। আচ্ছা, আপনারা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা হয়তো নাম শুনছেন, বা কম্পিউটার সায়েন্স বা আগে থেকে যদি কেউ ওয়েবসাইট ডিজাইন করে থাকেন বা এই ডেভেলপমেন্ট ক্যারিয়ারের সাথে থাকেন, তাহলে অবশ্যই গিটহাবের নাম শুনে থাকবেন। গিটহাবে অ্যাকাউন্ট কয়জনের আছে একটু দেখি। গিটহাব অ্যাকাউন্ট থাকলে একটু লেখেন, আর থাকলে যদি থাকে তাহলে লেখেন, না থাকলে দরকার নেই। আচ্ছা, যাদের আছে ভেরি গুড, বাকিদেরকে হেল্প করবেন। সো গিটহাব হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে হোস্টিং করার জন্য ইউজ করা হয়। মানে আমি যে ওয়েবসাইটটা বানালাম, এখন এই ওয়েবসাইটটা তো আমার, এখন তো বর্তমানে এই ওয়েবসাইটটা কোথায় আছে? আমার কম্পিউটারে। এই লিঙ্কটা আমি কাউকে দিয়ে দিলে সে তো আর দেখতে পারবে না, তাই না? এই লিঙ্কটা যদি আমি কাউকে কপি করে দিই, সে তো ব্রাউজ করলে দেখতে পারবে না, কারণ এই লিঙ্কটা শুধুমাত্র আমার কম্পিউটারে কাজ করবে, কারণ এই ফাইলগুলো আমার কম্পিউটারে আছে। এই ফাইলগুলো অনলাইনে কোনো একটা হোস্টিংয়ে আপলোড করে সেই লিঙ্কটা যদি আমি কাউকে দিই, তাহলেই সে এবং পৃথিবীতে যে কোনো জায়গা থেকে দেখা যাবে, তাই না? তো এই ভুলটা করা যাবে না, এই লিঙ্ক দিয়ে দিলে কিন্তু কাজ করবে না। সো এই যে আমি ওয়েবসাইটটা বানানোর পরে কোথায় আপলোড করবো সেই জিনিসটা আমরা একটু দেখি। সো গিটহাবে আসবেন। গিটহাবে আসার পরে এখানে এসে আপনাকে হচ্ছে গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো সাইন আপে গেলে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। যদি না, আমি সাইন আপ আর দেখালাম না, কারণ আমার অলরেডি গিটহাব অ্যাকাউন্টটা আছে। আপনারা জাস্ট সাইন আপে ক্লিক করবেন, এখান থেকে আপনার নাম বা যা যা ইনফরমেশন আছে দেখে নেবেন। তারপরে যদি মনে হয় না পারছি না, একটু ইউটিউব করে নেন। হ্যাঁ, কোনো কিছু না পারলে ইউটিউব অথবা গুগল করবেন, স্টাক হয়ে বসে থাকবেন না। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি গিটহাব অ্যাকাউন্টটা। ওকে, সো এখানে এসে আপনাকে নাম, ইমেল অ্যাড্রেস, তারপর আপনাকে একটা পাজেল মিলাতে দেবে, লাইক হচ্ছে কোনো না কোনো একটা জিনিস, না পারলে ওটা কপি করে গুগলে দেন, বুঝতে পারবেন। তারপর একটা পাসওয়ার্ড দিবেন, কন্টিনিউ দিবেন, আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। পারবেন গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে? জি ভাইয়া পারবো। ওকে, না পারলে আমি একটা লিঙ্ক দিচ্ছি, এটা জি ভাইয়া। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখন যে কাজটা করতে হবে, আপনাকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন ভুলে গেছি।
স্যার গিটহ্যাব অ্যাকাউন্টটা কি ওয়েবসাইটটাকে হোস্টিং করে আপলোড করে দেওয়া ওয়ার্ল্ড ওয়াইড? রাইট, গিটহাব হচ্ছে আপনার কোডগুলোকে স্টোর করা এবং ওয়েবসাইটটাকে হোস্টিং এর মাধ্যমে বা ওয়েবসাইটটাকে লাইভ করতে সাহায্য করে, ফ্রন্ট এন্ডের ওয়েবসাইটগুলো। ওকে স্যার, থ্যাংক ইউ। ভাই আমি ওইটাকে তো চেঞ্জও তো করতে পারি। লাইক মনে করেন ভাই আমি এখন একটা ওয়েবসাইট আমি হোস্টিং করলাম, আমি মনে করলাম যে না আমি এটা দিব না আরেকটা দিব, আনলিমিটেড করতে পারবেন। গিটহাবে আপনি আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তো এখানে আসলাম। ভাই ক্লায়েন্টেরও কি ওয়েবসাইট কি এখান থেকে হোস্টিং করা না, যায়? ক্লায়েন্টের কাজের সময় আমরা তখন নিজস্ব সার্ভার ইউজ করব, সেটা আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাব তখন দেখব। ওকে, এটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য। এখানে হচ্ছে নিজেদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি রিসোর্স হিসেবে আমরা ইউজ করব। আচ্ছা ফ্রি ভাই, আচ্ছা বুঝতে পারছি ভাই। ফ্রি হিসাবে ইউজ করব কারণ হচ্ছে এখন তো আমরা ফ্রিটা দিয়ে শিখবো, দেন হচ্ছে আমরা যখন নিজস্ব সার্ভার ইউজ করব তখন আমরা পেইড ইউজ করব। তো আর গিটহাব ইউজ করা শুধুমাত্র এটা একমাত্র রিজন না যে ফ্রি। ইন ফিউচারে আপনি যখন জবে ইন্টারভিউতে দিতে যাবেন বা লিঙ্কডইন বা রিমোট জব করবেন, দেখবেন ডেভেলপমেন্ট জবের ক্ষেত্রে আপনার গিটহাব লিঙ্কটা ওরা চাইবে, কারণ গিটহাবের মাধ্যমে তারা অ্যাকচুয়ালি দেখতে পারবে আপনার কোড স্ট্রাকচারটা কেমন। বুঝতে পারছেন? আমি কি বুঝাতে পারলাম? জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কিভাবে গিটহাবে আমি আমার প্রজেক্টটা আপলোড করব। আমি একবারই দেখাবো, সো আজকেই দেখাবো, আর দেখাবো না। সো মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, এটা রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং থেকে আবার দেখে নেব, বাট এখনই মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? ওকে, সো এখানে দেখেন একটা প্লাস সাইন দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। এখান থেকে নিউ রেপোজিটরি নামে একটা অপশন আসছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার প্রজেক্টের নাম দেন। সো আমি নাম দিলাম সিবি বা রেজুমি 237, একটা নাম দিলাম আর কি। হ্যাঁ, অ্যাভেলেবল আছে। এখানে আপনি ডেসক্রিপশন লিখতে চাইলে লিখতে পারেন, না লিখতে চাইলেও সমস্যা নেই। আমি লিখলাম পার্সোনাল রেজুমি, না লিখতে চাইলেও সমস্যা নেই, এটা অপশনাল, মানে না লিখলেও সমস্যা নেই। এটা অবশ্যই পাবলিক থাকবে, আদারওয়াইজ কিন্তু কেউ দেখতে পারবেন। এটাকে পাবলিক রাখবেন, আর এখানে একটা রিডমি ফাইলে চেক করবেন, মানে রিডমি ফাইলটা ক্রিয়েট করতে হবে। তাহলে কি করলাম, একটা রেপোজিটরি নেম দিলাম, ডেসক্রিপশনটা অপশনাল, দিলেও হয় না দিলেও সমস্যা নাই, অবশ্যই পাবলিকে রাখতে হবে এবং একটা রিডমি ফাইল ক্রিয়েট করতে হবে, দেন ক্রিয়েট রেপোজিটরি। বুঝা গেল? জি ভাইয়া। জি ভাইয়া। এবার কি করতে হবে, এখানে আমার ফাইলগুলো আপলোড করতে হবে। আমার কি কি ফাইল আছে, এই দুইটা ফাইল আছে, দুইটা ফাইলকে সিলেক্ট করেন। সিলেক্ট তো করতে পারেন, এভাবে সিলেক্ট করতে পারেন, দেন ড্র্যাগ করতে পারেন। ভাই আমার ওই আপনার ওই যে সিভির সাথে যে কটা ফাইল আমার করসপন্ডেন্স ফাইল বা যেগুলো ফাইল আমার অ্যাটাচ থাকবে ওই সবকটা ফাইল তো আপলোড করা হবে নাকি ভাই? দেখেন আমার এখন বর্তমানে আছে কয়টা ফাইল, দুইটা, তার আমি তো দুইটাই আপলোড করবো। যখন আমি বড় প্রজেক্ট করবো, এখানে 50টা ফাইল থাকতে পারে, আমি একসাথে 50টা ফাইল সিলেক্ট করতে পারবো, রাইট? পারবো। এবং ফোল্ডার থাকলে ফোল্ডারও সিলেক্ট করব, করে টোটাল যা যা থাকবে সব সিলেক্ট করে আমি এখানে এসে ড্র্যাগ করে ছেড়ে দেব। আমি কি বোঝাতে পারলাম? ফ্লাওয়ারটা তো HTML এর মধ্যে নেওয়া আছে, এইজন্য ওই ফ্লাওয়ারটা না নিয়ে আসলে তো এটা দেখাবে না, তাই না? দেখেন এখন আছে HTML এ, কেন ইন ফিউচারে যদি এটা ইমেজ নামে কোনো ফোল্ডারে থাকতো, আমি তো ওই ফোল্ডারটাকেও সিলেক্ট করতাম এভাবে, তাই না? জি 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 জি, বুঝা গেল? মানে সবগুলোই নিয়ে আসতে হবে, সবগুলো যা আছে সব নিয়ে চলে আসতে হবে ওখান থেকে। সবাই কি বুঝতে পেরেছি? জি ভাই। ওকে, জি ভাইয়া। যা ফাইল থাকবে আপনার প্রজেক্টে সবগুলো ফাইল সিলেক্ট করবেন, সিলেক্ট করে ড্র্যাগ করে এনে এখানে এসে ছেড়ে দেবেন, ঠিক আছে? এই যে দেখেন কি লেখা, ড্রপ টু আপলোড ইওর ফাইলস। আমি আমার ফাইলগুলো আপলোড করতে চাচ্ছি। এরপর একটু অপেক্ষা করবেন, আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। সো দুইটা ফাইল চেক করে নেবেন দুইটা ফাইলে আপলোড হয়েছে কিনা। অনেক সময় আপনি সবগুলো আপলোড করলেন, 10টা জায়গায় 9টা আপলোড হলে একটা মিসিং। সো একটু ক্রস চেক করে নেবেন যে ফাইল সবগুলো আপলোড হয়েছে কিনা। যদি মনে করেন যে না এই ফাইলটা আপলোড হয় না, দেন এটাকে আবার ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিবেন। আমি কি বুঝাতে পারলাম? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। এখানে দেখেন কমিট ডিরেক্ট জি ভাইয়া। মেইন ব্রাঞ্চ, এটা বাই ডিফল্ট এটাই থাকবে। সো এটা চেঞ্জ করবেন না, যদি এটা না থাকে এটা করে নেবেন, বাই ডিফল্ট এটাই থাকবে, চেঞ্জ করা যাবে না। বুঝা গেল? মেইন ব্রাঞ্চ রাখতে হবে।
আমি কি বোঝাতে পারলাম? এটা কি ছিল ভাইয়া আরেকবার বলুন। মানে জি ভাইয়া। এই যে এখানে যে এটাকে মেইন ব্রাঞ্চ হিসেবে রাখা, এটা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, ওটা যদি না থাকে তাহলে সমস্যাটা কি হবে ভাই? সমস্যাটা হচ্ছে এটা কাজ করবে না, ফাইলটা কাজ করবে না। নিউ ব্রাঞ্চ ক্রিয়েট করা হয় যদি আপনি আপনার একটা প্রজেক্টের সাথে আরো 3-4 জন ডেভেলপারকে রাখতে চাচ্ছেন যারা তাদের ফাইলগুলো দিবে, বাট আপনি তো এখন একটা প্রজেক্টকে একজন ডেভেলপার হিসেবে কাজ করতে চাচ্ছেন, তাই না? জি ভাইয়া। সো এটা কি রাখবো আমরা? মেইন ব্রাঞ্চ। বুঝা গেল? জি। কমিট চেঞ্জেস দিলাম। এখন ফাইলটা প্রসেসিং হচ্ছে, একটু সময় নেবে। তো দেখেন আমার দুইটা ফাইল আপলোড হয়েছে না? জি। আপলোড হওয়ার পর এখানে সেটিংস নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি। সবাই কি দেখতে পাচ্ছি? জি। সেটিংসে জি ক্লিক ভাইয়া। করব। ক্লিক করার পরে এই যে নিচে আসেন, একটু নিচে আসেন, নিচে আসলে দেখবেন গিটহাব পেজ নামে একটা অপশন, দেখতে পাচ্ছেন সবাই? জি। এভরিওয়ান? জি ভাইয়া। জি ভাইয়া। এখানে এসে চেক ইট আউট এই জায়গায় ক্লিক করবেন। কি লেখা এখানে? চেক ইট আউট হিয়ার। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার পুরো পেজটা একটা রিলোড নিল, তাই না? জি ভাইয়া। এখানে এসে এটাকে আমি কি দিব? মেইন। দেখতে পাচ্ছেন মেইন? সবাইকে দেখতে পাচ্ছি? ব্রাঞ্চ কোনটা? ব্রাঞ্চ মেইন। মেইন ব্রাঞ্চ দিলাম। জি ভাইয়া। সেভ করলাম। আমার একটা লিংক চলে আসছে, তাই না? আসছে? জি। একটু অপেক্ষা করবেন, এটা জি যখন ভাইয়া। টিক চিহ্ন আসবে গ্রিন, তখন আপনার ফাইলটা কাজ করবে। জি ভাইয়া। এখন কাজ করবে না, একটু অপেক্ষা করবেন। আরেকবার রিলোড দেন। এটা এখনো গ্রিন হয় নাই। গ্রিন হইলে মানে একটু সময় নেয়, সার্ভারে আপনার ফাইলটা আপলোড হতে একটু সময় নেয়। বুঝতে পারছেন? ভাই আমরা কি আপনাকে এই লিংকটাই শেয়ার করব? আমি বলছি একটু অপেক্ষা করেন। আমি একটু দেখে আসি ফাইল সবগুলো আপলোড হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। Okay. এটা একটু সময় নেয়। হ্যাঁ, এই যে দেখেন টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এবার? দেখেন আমার সাইট চলে আসছে। জি। জি ভাইয়া। এবার এই লিংকটা আপনি যে কারোর সাথে জি শেয়ার ভাইয়া। করেন সেই দেখতে পাবে, কারণ আমার সব ফাইল আমি একটা ওয়েবসাইটে আপলোড করে ফেলছি। সো আজকে ক্লাসে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেললাম। কি ভালো লাগতেছে এবার? জি ভাইয়া। ওকে, এবার এই লিংকটা আপনি আমাকে দিবেন। কোথায় দিবেন? অ্যাসাইনমেন্ট শিটে। এখানে এসে আপনার নাম কি? সাপোজ আপনার নাম ইউসুফ। এখানে এসে রাইট ক্লিক করবেন, কমেন্ট করবেন। আপনি কিন্তু ডিরেক্ট এসে পেস্ট করতে পারবেন না, কারণ এটা আপনাকে শুধুমাত্র কমেন্টের অ্যাক্সেস দেওয়া আছে। রাইট ক্লিক করবেন, কমেন্টে যাবেন, আপনার লিঙ্কটা কপি করে পেস্ট করবেন, দেন কমেন্ট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করে আবার এই টিক চিহ্নতে ক্লিক করেন না, তাহলে কিন্তু চলে যাবে। জাস্ট এভাবে রাখবেন, এই টিক চিহ্নতে ক্লিক করবেন না। আমি আরেকবার বললাম টিক চিহ্নতে ক্লিক করবেন না, তারপর আপনাদের মধ্যে 2-3 জন করবেন। এই টিক চিহ্নতে ক্লিক করলে আপনার এই লিঙ্কটা চলে যাবে। দেখেন চলে গেছে না? চলে গেছে? সো করা যাবে? জি ভাইয়া। জি না ভাইয়া। তাহলে আবার দেখাচ্ছি, কমেন্ট করব, দ্যাটস ইট। এবার আমি আসলে কিন্তু এখান থেকে দেখতে পারবো আপনাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো। আমি কি বোঝাতে পারলাম কিভাবে অ্যাসাইনমেন্ট দিবেন? ভাই আবার একটু তাকান। স্যার অ্যাসাইনমেন্টে রাইট বাটন ক্লিক করার পরে ওখানে আমি আমার ওই লিংকটা দেওয়ার পরে তারপরে কি আর কিছু করতে হবে না? কমেন্ট বাটনে ক্লিক করতে হবে। কমেন্ট বাটনে ক্লিক করতে হবে। এই যে দেখেন আপনার নামের পাশে, লাইক হচ্ছে আপনার নামের পাশে এসে রাইট ক্লিক করবেন, ঠিক আছে? কমেন্ট বাটনটা, কমেন্ট অপশনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ক্লিক করলাম। জি। এখানে আপনাকে একটা লিংক কপি করার অপশন দিচ্ছে, তাই না? জি। লিংকটা আমি এখানে দিলাম, দেওয়ার পর এখানে কমেন্ট একটা বাটন দেখতে পাচ্ছেন? জি। জি স্যার। সিলেক্ট করলাম, দেখেন আমার লিংকটা আসছে। জি। দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। বলেন। ভাই আমি একটা লিংকটা যে কপি করব, এই কপি কোনটা করব ভাই? ওই যে গিটহাবের লিংকটা করব না কোনটা করব? একটু দেখাই দিবেন যে লিংকটা কপি করতে? এই যে এই লিংক, গিটহাবের লিংকটা। ভাই আবার একটু বলেন, বুঝি নাই। গিটহাবের লিংকটা দিবেন।
আমার গিটহাবে যেটা ওয়েব পেজ যেটা ব্রাউজার হোস্টিং করছে সেটার আমি লিংকটা দেব। রাইট, ঠিক আছে ভাইয়া, বুঝলাম। তারপরেও যদি মনে হয় যে একটু কনফিউশন আছে অবশ্যই ক্লাস ভিডিওটা আরেকবার দেখে নেবেন, ঠিক আছে? আজকে ক্লাসের ভিডিওটা আগে একবার পুরো দেখবেন, তারপরে অ্যাসাইনমেন্ট করতে বসবেন। আমি কি বোঝাতে পারলাম? স্যার ভিডিওটা কি গ্রুপে দিয়ে দেওয়া হবে না? হ্যাঁ, ওকে ভাইয়া। ভিডিওটা আপনাদের সিআর কে দিব বা আমি আপনাদের জি ভাইয়া। দিয়ে দিব। আমি আজকে তো অলরেডি 9 PM বাজে, আমি হয়তো বাসায় গিয়ে রাতে আপলোড করে হয়তো মিডনাইটের দিকে দিয়ে দিব বা কালকে মর্নিং এর মধ্যে দিয়ে দিব। ওকে স্যার, চেষ্টা করব রাতের ভিতরে। ভাইয়া একটা কথা ছিল, ভাইয়া একটা কথা ছিল। এবং আরেকটা জিনিস বলি, আমি ইউটিউবে আপলোড করে আপনাদের ফেসবুক গ্রুপে দেব। অবশ্যই ভিডিওগুলো আনলিস্টেড অবস্থায় থাকবে, আপনারা লিংকটা কারোর সাথে বাইরের কারোর সাথে শেয়ার করবেন না। এবং যে প্লেলিস্টটা আমি দিব ওই প্লেলিস্টেই নিয়মিত ভিডিও আপলোড হবে ক্লাস শেষে, ঠিক আছে? বারবার আর লিংক দিব না, ওই প্লেলিস্টে আপনারা জাস্ট সেভ করে রাখবেন লিংকটা, ওই প্লেলিস্টেই ভিডিওগুলো আপলোড হবে। আমি কি বোঝাতে পারলাম? স্যার ভাইয়া এইটাই ভালো হয়, এইটাই ভালো হয়। ইউটিউবে তো কোরাটাস বাংলাদেশ এটা না, আমি একটা আলাদা প্লেলিস্টের লিংক আপনাদের ফেসবুক গ্রুপে আজকে দিব বা কালকে দিব। আচ্ছা। ওই লিংকটা কপি করে রাখবেন, ওই লিংকে আপনাদের নিয়মিত ক্লাস শেষে ভিডিও আপলোড হবে। বুঝাতে পারলাম? বাট ভিডিওগুলো আনলিস্টেড অবস্থায় থাকবে, সো অন্য কারোর সাথে শেয়ার করবেন না। আচ্ছা, ইউটিউব চ্যানেলে কোনো কিছু যাবে না? আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে ইউটিউবের প্লেলিস্টের লিংকটা দিব। ও আচ্ছা, ঠিক আছে। প্লেলিস্টে লিংক দেওয়া হবে, ওখান থেকে আমরা ভিউ হবো আর কি, রাইট, দেখব। আচ্ছা স্যার, আই গট ইট রাইট নাও। এটাতে সুবিধা হচ্ছে ভিডিওগুলো ডিলিট হবে না, আর আপনারা যখন যে কোনো জায়গা থেকে ভিডিওগুলো ব্রাউজ করতে পারবেন। স্যার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট আজকে তো হচ্ছে সানডে, আপনারা টিউসডে ভিতরে করবেন। আর এরপরের দিন তো আপনাদের ক্লাসই থাকবে, সো এটাই লাস্ট ডে। টুয়েলভে কয়টার মধ্যে স্যার? আপনি রাত 11:59 ভিতর করলে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কার কোনো কোশ্চেন আছে? আজকে ক্লাসের টপিকস এখানেই শেষ। স্যার আমি তো ক্লাসে যোগ দিয়েছিলাম, একটু লেট হয়েছিল, আমার নামটা উঠাইছিলেন কিনা? আমি এখনো অ্যাটেন্ডেন্স ডাকিনি। আচ্ছা আচ্ছা, এখন ডাকবো। ঠিক আছে। ক্লাস ভিডিওটা তাহলে পজ অফ করলাম, কারণ ক্লাসের কন্টেন্ট এখানে শেষ। আমাদের দুইটা কাজ বাকি এখন, একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স নেওয়া, আর একটা হচ্ছে আপনাদের সিআর সিলেক্ট করা। ওকে, আমরা 10 মিনিটের ভিতরে খুব ফাস্ট কাজটা করব। ওকে, ঠিক আছে স্যার।